আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে গুণগত রসায়ন, এটার প্রথম যেই লেকচারটা সেটা দেখব। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব। আর সবাইকে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে সবাই জয়েন করে ভিডিওটা দেখতে পারে। আর সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা এটা একটু কমেন্ট করে জানা দাও কেউ। আচ্ছা, একজন আসছে, ইমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। সাউন্ড একটু কম। এখন ঠিক আছে কিনা একটু দেখে জানাও। সাউন্ড প্রবলেম বলতেছেন। আচ্ছা আচ্ছা, এখন ঠিক হয়েছে কিনা একটু দেখে জানাও। ফোন একটু বাইরে যদি আচ্ছা, তো সাউন্ড ঠিক হয়েছে কিনা একটু জানাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। জুনায়েদ বসে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আর কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখছো একটু কমেন্ট করে জানিয়ে রেখো। ওকে। তো আমাদের আজকে গুণগত রসায়নের ফার্স্ট লেকচার। তো এই লেকচারে আমরা যে জিনিসগুলো পড়বো এগুলা অ্যাকচুয়ালি অলরেডি আমরা 9-10 অনেক কিছু পড়ে আসছি। সিমিলার জিনিসপত্রে আমরা জাস্ট ওভারভিউ করে দিব আর কি। আচ্ছা, তো এখানে আমাদের ইনিশিয়ালি কিছু কথাবার্তা বলা হয়েছে। আর আমাদের টপিকটার নাম কি? টপিকটার নাম পরমাণু ও তার মূল কণিকা সমূহ। তো আমরা টপিক দেখেই বুঝতে পারতেছি আমরা পরমাণু নিয়ে ডিসকাস করব। তো আমাদের এখানে পরমাণু নিয়ে কিছু কথাবার্তা আছে। এখানে কি বলছে আমরা একটু দেখি। তো এখানে বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব 500 অব্দে আমাদের একজন দার্শনিক ছিল, যার নাম ডেমোক্রিটাস। তো সে পরমাণু নিয়ে আর কি একটা স্টেটমেন্ট দিছে। তো সেটা কি বলছে? যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র বিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত। যেসব কণাকে আর ভাঙা যায় না তিনি এর নাম দেন অ্যাটম বা পরমাণু। আচ্ছা, তো সে যেটা বলছে যে সাপোজ ধরো এটা একটা পদার্থ, এই পদার্থের উপরের যে কোটিংটা আছে এই কোটিংটা আমার লোহার তৈরি বা এটা মেটালিক। তো এই যে মেটালিক যে পজিশনটা পোর্শনটুকু আছে, এই মেটালটাকে যদি আমরা ব্রেক করি, তাহলে ব্রেক করলে দেখবা আমরা এফ এর অনেকগুলো পরমাণু বা কণা পাবো। তো এইটা আর কি সে বলছে যে একটা পদার্থকে যখন ভাঙা হয়, ভাঙলে এটা ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যায় যখন ওই পদার্থের ওই অংশটুকুকে আর ভাঙা যায় না, ওই অংশগুলোকে
সে বলতেছে হচ্ছে কণা, ওর এই কণাগুলোকে সে নাম দিচ্ছে হচ্ছে অ্যাটম বা হচ্ছে পরমাণু। আচ্ছা, তো পরবর্তীতে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে একটা এক্সাম করছিল, যেটাকে আমরা স্বর্ণপাত পরীক্ষা হিসেবে জানি, যেটা নিয়ে আমরা একটু পরেই পড়বো। তো সেই এক্সপেরিমেন্টটা করার মাধ্যমে হচ্ছে পরমাণু আর হচ্ছে যে তার পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, এই দুইটা জিনিস সে আবিষ্কার করেছিল। আচ্ছা, তো আমরা এতটুকু বুঝলাম যে ইনিশিয়ালি ডেমোক্রিটাস হচ্ছে পরমাণু নিয়ে আমাদের একটু ধারণা দিয়েছিলেন। এরপর আরো অনেকে ধারণা দিয়েছিল। এরপর হচ্ছে রাদারফোর্ড এসে একটা এক্সপেরিমেন্ট করে এটাকে একদম হচ্ছে জাস্টিফাই করে দিছে যে পরমাণু বলে একটা জিনিস আছে আর ওটার সেন্টারে হচ্ছে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, তো এরপরে আমরা এখানে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে পরমাণু ডেফিনেশন। তো আমরা আগে 9-10-এ যে ডেফিনেশন গুলো শিখে আসছিলাম সেটাই এখানে আছে, এক্সট্রা কিছু নাই। লাইক আমরা শিখেছিলাম মৌলিক ভৌতের ক্ষুদ্রতম কণাকে আমরা বলি পরমাণু, আর যৌগিক ভৌতের ক্ষুদ্রতম কণাকে আমরা বলি হচ্ছে অণু। তো সিমিলারলি এখানেও দেখো সেম কথাবার্তায় বলা হয়েছে। তো বলতেছে হচ্ছে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাকে আমরা হচ্ছে পরমাণু বলতে পারি। এন্ড এখানে আরেকটা কথা বলছে, মৌলিক বলতে ক্ষুদ্রতম কণা যার হচ্ছে স্বাধীন অস্তিত্ব নেই। ওকে, তো স্বাধীন অস্তিত্ব নেই এই কথাটার মিনিং কি? সাপোজ এই যে আমরা এই যে জিনিসটা আছে, যে কলমটা, এই কলমের যে আউটার লেয়ারটা আছে, বাইরের যে অংশটা, এটা হচ্ছে আমার মেটালিক। তাহলে এখন এই যে মেটালিকের মধ্যে যে মেটাল আছে, এটার মধ্যে মেইন যে উপাদান আমরা ধরে নিলাম হচ্ছে এফি বা হচ্ছে লোহা বা হচ্ছে আয়রন। এই আয়রন কি একটা পরমাণু একসাথে আছে নাকি অসংখ্য লক্ষ লক্ষ পরমাণু একসাথে আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা কখনো কোথাও একটা পরমাণু সিঙ্গেল অবস্থায় দেখতে পারি না, সবসময় কালেকটিভলি একাধিক পরমাণুকে একসাথে গুচ্ছ আকারে থাকতে দেখি। সেই কথাটা এখানে বলছে যে স্বাধীন অস্তিত্ব নেই, মানে পরমাণুকে আমরা কোথাও ফ্রিলি পাবো না, সবসময় হচ্ছে অনেকগুলো পরমাণুকে একসাথে পাবো, এটাই বলছে স্বাধীন অস্তিত্ব নেই। আচ্ছা, এরপর কি বলছে, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আচ্ছা, এইটা আমরা একটা এক্সাম্পল দেওয়া যদি বলি, সাপোজ আমাদের কাছে দুইটা বিক্রিয়ক আছে, একটা হচ্ছে এ বিক্রিয়ক, একটা হচ্ছে বি বিক্রিয়ক। এই দুইটা হচ্ছে বিক্রিয়া করে আমাদের হচ্ছে সিআরডি উৎপাদ তৈরি করে। এখন আমরা যদি বলি এই বস্তুটা আছে হচ্ছে 2 গ্রাম আর বি বস্তুটা আছে হচ্ছে 3 গ্রাম, তাহলে এটা 2 গ্রাম 3 গ্রাম বিক্রিয়া করে সিআরডি উৎপাদ তৈরি করে, ইন টোটাল হচ্ছে 5 গ্রাম। তো এখন আমরা যখন এটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় তখন অ্যাকচুয়ালি কি হয়, 2 গ্রাম এ 3 গ্রাম বিক্রিয়া একসাথে বিক্রিয়া করে ফেলে? কখনোই কিন্তু না। যেটা হয়, এইখানে এই যে 2 গ্রামের যে এ আছে, এখান থেকে হচ্ছে একটি পরমাণু আসে, আবার এই যে 3 গ্রামের বি আছে, এখান থেকে হচ্ছে আবার আরেকটি পরমাণু আসে। এই এ এর একটি পরমাণু, বি এর একটি পরমাণু, দুইটা বিক্রিয়া করে দেন হচ্ছে আমার উৎপাদ তৈরি করে। তাহলে আমরা কি বলতে পারি, যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন কিন্তু পরমাণু পরমাণুতে বিক্রিয়া হয়। তাহলে যখন হচ্ছে আমরা একটা পরমাণুকে নর্মালি দেখতে যাই বা খুঁজতে যাই, তখন আমরা একটা পরমাণু করে পাই না, আর যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন একটা একটা করে হচ্ছে বিক্রিয়া করে, বা রাসায়নিক বিক্রিয়া ক্ষুদ্রতম একক হিসেবে কাজ করে। এই কথাটা এখানে বলছে, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে আমরা হচ্ছে তাকে কি বলতে পারবো, পরমাণু বলতে পারবো। তাহলে এখানে তিনটা কথা বলা হয়েছে। ফার্স্ট অফ অল মৌলিক বলতে ক্ষুদ্রতম কণা, সেকেন্ডলি যেটা আমরা ফ্রিলি পাই না, মানে একটা আকারে পাই না, থার্ডলি যখন কেমিক্যাল রিঅ্যাকশন হয় তখন আবার একটা একটা পরমাণু বিক্রিয়া করে। এই ওভারঅল বিষয়টাকে আমরা হচ্ছে একসাথে বলতেছি পরমাণু বলে। আচ্ছা, তো আমরা পরমাণু কি মোটামুটি বুঝতে পারলাম। এখন এই পরমাণু আবার তৈরি হয় কি দিয়ে? পরমাণু তৈরি হয় হচ্ছে কিছু ক্ষুদ্র কণিকা দিয়ে, অতিশয় ক্ষুদ্র কণিকা। তো ওদেরকে আমরা বলি হচ্ছে মূল কণিকা। যে সকল অতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকে আমরা পরমাণুর মূল কণিকা বলি। ওকে, সো আমরা তাহলে কি বুঝলাম, যে পরমাণু যে সকল ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত হয় তাদেরকে আমরা মূল কণিকা বলি। এখন আসলে মূল কণিকার কোনো প্রকারভেদ আছে কিনা এটা আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, সো আমরা এখানে যে মূল কণিকাটা আছে এটাকে দেখতেছি আমরা 3 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর এটা বলি অস্থায়ী মূল কণিকা, আর এটা বলি কম্পোজিট কণিকা। যদি আমরা 9-10 শুধুমাত্র এই স্থায়ী মূল কণিকা যেটা, এটাই দেখে আসছি, যেটার মধ্যে আমাদের আছে হচ্ছে প্রোটন আছে, ইলেকট্রন আছে, আর হচ্ছে নিউট্রন আছে। সো এটা ছাড়াও অ্যাকচুয়ালি হচ্ছে পরমাণুর মধ্যে আরো কিছু কণিকা আছে, যেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো এখানে আমরা নামটা যদি একটু দেখি, এখানে বলা হয়েছে স্থায়ী মূল কণিকা, মানে যে সকল কণিকা পরমাণুর মধ্যে পার্মানেন্টলি সবসময় থাকবে তাদেরকে আমরা বলতে পারি স্থায়ী মূল কণিকা। তাহলে পরমাণু তৈরি করতে গেলে যে কণিকাগুলো সবসময় পরমাণুর মধ্যে থাকে তাদের নাম কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, যেটা সম্পর্কে আমরা অলরেডি জানি। আচ্ছা, তা আমরা এই যে জিনিসটা আছে এটা নিয়ে একটু কথা বলি। তো আমাদের এখানে যে অস্থায়ী মূল কণিকা আছে, এইটা কি? অস্থায়ী কথাটার মিনিং কি? যেটা হচ্ছে টেম্পোরারিলি থাকে কোনো কিছুতে,
তো এখানে অস্থায়ী মূল কণিকা বলতে এটাই বোঝানো হয়েছে, আর যেগুলো হচ্ছে যখন হচ্ছে একটা পরমাণু নিউলি ফর্ম হয় কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, তখন একদম শুরুতে যখন পরমাণু ফর্ম হয় তখন এই কণিকাগুলোর অস্তিত্ব থাকে, বাট একটা সার্টেন টাইম পর এগুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। যেহেতু এরা একটা সার্টেন টাইম পর্যন্ত থেকে নষ্ট হয়ে যায়, এর জন্য এদেরকে আমরা অস্থায়ী অবস্থায়, অস্থায়ী থাকে এরকম বলতেছি, এর জন্য এগুলোর নাম হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আচ্ছা, তো এই জিনিসটা আমরা শুধুমাত্র একটু এমসিকিউর জন্য পড়াশোনা করব। আমাদের এখান থেকে এমসিকিউ আসে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা। তাহলে আমরা যদি একটু নামগুলো একটু পড়ি, প্রথম যে নামটা আছে এটার নাম হচ্ছে পজিট্রন, পরেরটা আছে হচ্ছে নিউট্রিনো, পরেরটার নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, পরেরটার নাম হচ্ছে মেসন, পরেরটার নাম হচ্ছে বোসন, আর লাস্টের নাম হচ্ছে গ্রাভিটন। তো এখানে যে গ্রাভিটন আছে এটা একটু চাইলে আমরা মার্ক করে রাখতে পারি। এই গ্রাভিটনকে আমরা হচ্ছে মহাকর্ষ কণিকাও বলে থাকি। ওকে, তো তাহলে আমরা অস্থায়ী মূল কণিকাগুলোর নাম শুনে ফেললাম, আর এখানে আমরা একটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে গ্রাভিটনকে আমরা মহাকর্ষ কণিকা বলে থাকি। তাহলে যদি এমসিকিউতে আসে নিচের কোনটা অস্থায়ী মূল কণিকা, সিম্পলি এখান থেকে একটা দাগায় ফেলবো। ওকে, তাহলে আমাদের স্থায়ী গেল, অস্থায়ী গেল, এবার আসলে কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কথাটার মিনিং যদি আমরা বুঝি তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারবো। কম্পোজিট কথাটার মিনিং হচ্ছে একের অধিক যে কোনো কিছু। তো এখানে যেহেতু বলা হয়েছে কম্পোজিট কণিকা, তার মানে এখানে কম্পোজিট কণিকা মানে হচ্ছে একের অধিক কণিকা, মানে যেখানে একের অধিক কণিকা থাকবে ওটাকে আমরা কম্পোজিট কণিকা বলতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা কম্পোজিট কণিকা আছে, একটার নাম হচ্ছে ডিউটেরন আর এটার নাম হচ্ছে আলফা কণিকা। তো আমরা এই দুইটা যদি একটু শর্টলি জানার চেষ্টা করি। ডিউটেরন এটা কি অ্যাকচুয়ালি? তো আমরা 9-10-এ হাইড্রোজেনের একটা জিনিস শিখে আসছিলাম আইসোটোপের, সেটা হচ্ছে হাইড্রোজেন 1-1। এইটা হচ্ছে আমাদের প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, এটার নাম ছিল হচ্ছে পোট্রিয়াম। এরপরে ছিল হাইড্রোজেন 2-1, এটার নাম ছিল ডিউটেরিয়াম, আর এটার নাম ছিল হাইড্রোজেন 3-1, এটার নাম ছিল টেট্রিয়াম। এই যে ডিউটেরিয়াম যেটা ছিল হাইড্রোজেনের পরমাণু, এইটা নিয়ে আমরা কাজ করব, ডিউটেরিয়াম। তো এখানে আমরা যদি ডিউটেরিয়ামের স্ট্রাকচারটা দেখি, এটার মধ্যে কি কি আছে ইন্টারনালি। আমার এখানে যে সেন্টার আছে, সেন্টারে হচ্ছে একটা প্রোটন আছে, একটা হচ্ছে নিউট্রন আছে, তাহলে এক আর এক এখানে আসছে হচ্ছে 2, আর সারাউন্ডিং হচ্ছে একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে আমার ডিউটেরিয়ামের স্ট্রাকচার। এখন আমি যদি এই ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন ডোনেট করি তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? এখানে হবে হচ্ছে যেহেতু ত্যাগ করছে তাহলে পজিটিভলি চার্জড হবে, আর এটা 2-1ই থাকবে। তো আমরা এখন যদি এইটার স্ট্রাকচারটা একটু দেখি, এখানে সেন্টারে কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্রোটন একটাই থাকবে, নিউট্রনও একটাই থাকবে। বাট এখানে আমরা যদি হচ্ছে ইলেকট্রন বিবেচনা করি, একটু আগে একটা ইলেকট্রন ছিল, এখন এটা দাম খয়রাত করে দিচ্ছে, তো এখানে ইলেকট্রন হয়ে গেছে হচ্ছে 0। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা একটু চিন্তা করি, এখানে আমাদের কয়টা কণিকা আছে? একটা হচ্ছে প্রোটন আছে, একটা নিউট্রন আছে, মানে একের অধিক কণিকা আছে। এর জন্য এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কম্পোজিট কণিকা। আচ্ছা, তাহলে এই যে স্ট্রাকচারটা, এটাই কম্পোজিট কণিকা, এটার নাম কি? ডিউটেরন। তা আশা করি ডিউটেরনকে বুঝতে পারছো। যদি কখনো কোশ্চেন আসে যে ডিউটেরন কি, তাহলে আমরা বলবো যে ডিউটেরিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন দান করলে যে অবস্থা প্রাপ্ত হয় তাকে আমরা হচ্ছে ডিউটেরন বলি, আর এটি একটি কম্পোজিট কণিকা। আচ্ছা, এটা গেল ডিউটেরন। আরেকটা কি ছিল কম্পোজিট কণিকা? আর এটার নাম ছিল হচ্ছে আলফা কণিকা। তাহলে আমরা আলফা কণিকাটা নিয়ে একটু পড়াশোনা করি। তো আমরা যে আলফা, বিটা, গামা এই নামগুলো কিন্তু শুনে আসছি। কোথায় শুনছি? তেজস্ক্রিয় মৌল থেকে যে রেগুলা বের হয়, আলফা, বিটা, গামা। তো ওইখান থেকে আমরা এই আলফা কণিকাটার নাম শুনে আসছি। তাহলে আলফা কণিকাটা আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারি? তো এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম। আমরা হিলিয়াম পরমাণু অবশ্যই চিনি। হিলিয়াম হচ্ছে এখানে 4 হয় আর এখানে হচ্ছে 2 হয়। তাহলে এই হিলিয়াম স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা কেমন হবে? এটার হচ্ছে সেন্টারে প্রোটন থাকে 2টা আর নিউট্রন থাকে 2টা, 2 আর 2 এটা হয় হচ্ছে 4, আর সারাউন্ডিং এ আমার হচ্ছে ইলেকট্রন থাকে হচ্ছে 2টা। এখন এই হিলিয়াম পরমাণু যদি তার 2টা ইলেকট্রন দান করে ফেলে তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে?
হিলিয়াম 2+, আর এটা হচ্ছে 4 2। এখন আমরা এই স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, এখানে আমার যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হবে না, নিউক্লিয়াসের প্রোটন দুইটাই থাকবে, নিউট্রনও দুইটাই থাকবে, বাট এখানে ইলেকট্রন হয়ে যাবে হচ্ছে 0। তাহলে আমরা এই যে হিলিয়াম 2+ স্ট্রাকচার, এটা কি দেখতে পারতেছি? এখানেও দেখো একের অধিক কণিকা আছে, প্রোটন আছে এন্ড নিউট্রন আছে। যেহেতু একের অধিক কণিকা আছে, সো এর জন্য এটাকে আমরা আবার কম্পোজিট কণিকা বলতে পারি। আর এই কম্পোজিট কণিকাটার নামই হচ্ছে আমার আলফা কণিকা। সো আমাদের যদি কখনো ডেফিনেশন আসে যে আলফা কণিকা কি, তাহলে আমরা বলবো হিলিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করলে যে অবস্থা প্রাপ্ত হয় তাকে আমরা আলফা কণিকা বলে থাকি। এনে আলফা কণিকা আমরা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের মধ্যে মানে দেখে থাকি যে তেজস্ক্রিয় মৌল যখন হচ্ছে রিয়াকশন করে তখন এই আলফা বিটা গামা রে গুলো নির্গত হতে থাকে কন্টিনিউয়াসলি। ওকে, তাহলে আমরা এখানে শিখে ফেললাম যে আমার হচ্ছে এখানে মূল কণিকার মধ্যে তিনটা অংশ আছে, একটা বলতেছে স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী, একটা কম্পোজিট। তো অস্থায়ী মূল কণিকাটা আমরা এমসিকিউর জন্য পড়বো, কম্পোজিটটা আমরা ডেফিনেশনটা জানলাম, আর যেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা এটা নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে এই চার্টটা আমাদের 9-10-এ ছিলই, সো এটা আমাদের অ্যাকচুয়ালি অত এলাবোরেটলি না জানলেও হবে, আমরা জাস্ট একটু ভরটর এগুলো একটু শিখে নিব। তো এখানে আমাদের হচ্ছে যে প্রথম যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে প্রোটন। তো প্রোটনকে আমরা সাধারণত পি দিয়ে লিখে থাকি, তাই না? বাট আমরা হচ্ছে প্রোটনের যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের প্রোটনের প্রতীক হয়ে যায়। ওকে, বাট প্রোটনে কিন্তু একটা সংকেত আছে, তো সংকেতটা কি? আমরা যদি বিবেচনা করি যে আমাদের কাছে হচ্ছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কত? 1 1। আচ্ছা, তো এই স্ট্রাকচারটা আমরা যদি খেয়াল করি, এখানে হচ্ছে কেন্দ্রে হচ্ছে আমাদের কাছে প্রোটন আছে হচ্ছে একটা, ওকে, আর এখানে নিউট্রন থাকে হচ্ছে 0 বা শূন্যটা, তাহলে 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1, আর এখানে সাইডে সারাউন্ডিং হচ্ছে একটা ইলেকট্রন থাকে। এখন এই স্ট্রাকচারটা যদি হচ্ছে তার যে একমাত্র অবলম্বন মানে একটা ইলেকট্রন এটাই যদি দান করে ফেলে, তাহলে স্ট্রাকচারটা কেমন হয়? এটা হয়ে যায় হচ্ছে H+1 1। এখন এই স্ট্রাকচারটা আমরা যদি একটু ব্রেক করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রোটন কেন্দ্রে একটাই আছে, নিউট্রন হচ্ছে 0টা, আর ইলেকট্রন যে একটা ছিল ওইটাও হয়ে গেল 0। তাহলে এই স্ট্রাকচারে শুধুমাত্র একটা প্রোটন ছাড়া আর কি কিছু আছে? নাই। যেহেতু এখানে শুধুমাত্র প্রোটন আছে, এর জন্য এই যে স্ট্রাকচারটা এটাকে আমরা প্রোটন বলতে পারি। তাহলে এটা আমরা একটু মনে রাখবো, যখনই আমাদের জিজ্ঞেস করবে প্রোটনের সংকেত কি, আমাদের টুক করে বলে ফেলতে হবে সেটা হবে হচ্ছে H+। ঠিক আছে? আচ্ছা, এখন আসো প্রোটন নিয়ে আর কি আমরা বলতে পারি। প্রোটন কে আবিষ্কার করছে? প্রোটন আবিষ্কার করছে হচ্ছে রাদারফোর্ড। কত সালে আবিষ্কার করছে? 1917 সালে। আচ্ছা, তো এরপর হচ্ছে প্রোটনের হচ্ছে ভর আর হচ্ছে চার্জের মান দেওয়া আছে, তো এগুলো আমরা একটু পড়ে নেই। তো আমাদের প্রোটনের যে ভরটা, প্রকৃত ভরটা, আপেক্ষিক ভর না, প্রকৃত ভরটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। তো এখানে ভরটা আমরা কেজিতে লিখছি, যদিও আমরা হচ্ছে গ্রামেও জানি, গ্রামে হলে -24 গ্রাম হবে। এখন আমাদের যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলোতে সব এসআই এককে ম্যাথ করতে হয়, এজন্য আমরা এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলো হচ্ছে এসআই এককে শিখবো। এজন্য আমরা কেজিটাকে হচ্ছে প্রেফার করবো, বা এটাই আমরা মনে রাখবো ম্যাথমেটিক্যাল পারপাসে। তো এখানে তাহলে ভরটা কি? 1.673 10⁻⁻27 কেজি, এটা হচ্ছে প্রোটনের ভর। আচ্ছা, এবার আসা হচ্ছে প্রকৃত চার্জ। তো আমরা জানি প্রোটনের চার্জ যেটা, ইলেকট্রনের চার্জের মান সেম, শুধুমাত্র একটাকে প্লাস ধরা হয় আর একটাকে মাইনাস ধরা হয়। তো মানগতভাবে দুইটাই সেম, মানটা কত? 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। আচ্ছা, তাহলে প্রোটনটা গেল। এরপর আসছে হচ্ছে নিউট্রন। আমরা জানি নিউট্রনের প্রতীক হচ্ছে গিয়ে N। আচ্ছা, সো নিউট্রন কে আবিষ্কার করছে? জেমস চ্যাডউইক। 1932 সালে নিউট্রন হচ্ছে আবিষ্কার করছে। আমরা জাস্ট এখানে বিজ্ঞানের নামগুলা জানলেই হবে, আর কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে প্রকৃত ভরটা কেমন। আমরা দেখতে পারতেছি যে প্রোটন থেকে একটু সামান্য বেশি। ভরটা কেমন? 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। আর আমরা জানি নিউট্রন হচ্ছে চার্জ নাই, নিউট্রনের তো চার্জ নাই, এটাকে আমরা মানগতভাবে বললে আমরা বলবো হচ্ছে 0 কুলম। আবার চার্জ নাই মানে একদমই কোনো ভ্যালু নাই এরকম বলা যাবে না, 0 কুলম বলতে হবে আর কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, অনেকে ই এর উপরে মাইনাস দেয়, দুইটাই দেওয়া যায়। আর এটা আবিষ্কার করছে কি? জে থমসন। কত সালে আবিষ্কার করছে? 1897 সালে। আর এই ভরটা আমাদের ম্যাক্সিমাম টাইম কাজে লাগে, সেই জন্য ভরটা ভালোভাবে মনে রাখতে হবে।
এটা ভর হচ্ছে 9.11 10⁻31 কেজি। যদি গ্রামে নিই তাহলে -28 গ্রাম। আচ্ছা, আর চার্জটা তো বললামই, আমাদের প্রোটন অ্যান্ড ইলেকট্রনের চার্জের মানটা সেম, জাস্ট চিহ্নটা হচ্ছে আলাদা হবে, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত বুঝা গেছে। তো আমাদের এখানে না একটু ছোট্ট কাজ আছে, সেটা কি, এই যে আমাদের হচ্ছে এখানে এই যে ইলেকট্রনের যে ভরটা আছে আর এই যে ইলেকট্রনের যে চার্জের মানটা আছে, এই দুইটা হচ্ছে কিভাবে আসছে বা এটার মানটা কিভাবে এরকম আনা যায় সেটা আমাদের একটু শিখতে হবে, ঠিক আছে। তো এই কাজটা আমি হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তাই আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা কি, খুবই সোজা। আমরা হচ্ছে ইলেকট্রনের ভরটা, এই যে 9.1 10⁻31 কেজি হয়, এটা কিভাবে হয় বের করব, আর হচ্ছে ইলেকট্রনের চার্জের মান যে এত হয় এটা কিভাবে হয় বের করব। এখন এটা আপনাদেরকে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে, বাট আমরা হচ্ছে আপনাকে কিছু হিন্ট দিয়ে দিচ্ছি। লাইক কি রকম, আমরা যদি হচ্ছে ইলেকট্রনের ভর বের করতে চাই, এটার জন্য হিন্টটা হচ্ছে এটা হবে, একটি ইলেকট্রনের ভর ইজ ইকুয়াল টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর ইন্টু হচ্ছে 1/1838। তো এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর বের করার ফর্মুলা। তো এখানে সিম্পলি আপনারা একটা হাইড্রোজেন পরমাণুর ভর ক্যালকুলেশন করবেন, করে এখানে বসাবেন। আর এখানে একটা গুণফল আছে, সেটা হচ্ছে 1/1838। তো কিছু কিছু বই এখানে 37 আছে, 40 আছে, তা আমরা ইন বিটুইন একটা ধরলাম, এটা তেমন সমস্যা করে না। আচ্ছা, তাহলে এটা আপনারা করে ফেলেন। আর হচ্ছে চার্জের জন্য একটা হিন্ট দিয়ে দিচ্ছি। চার্জ বের করার জন্য আমরা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে একটা কথা পাই। তো এটা কি পাই, যে কোন একযোজী পদার্থের 1 মোল ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়াল টু 96500 কুলম্ব। ওকে, তাহলে এখানে আমরা একটা হিন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার একটা ইলেকট্রনের চার্জ বের করার জন্য। আর এখানে আমরা একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর বের করার জন্য। এই দুইটা আপনারা একটু কষ্ট করে করে নেবেন। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা এই যে ফার্স্ট স্লাইডে যেটা বলেছিলাম, যে পরমাণু হচ্ছে আবিষ্কার করছিল, পরমাণুর যে নিউক্লিয়াস, এটা হচ্ছে আবিষ্কার করছিল হচ্ছে রাদারফোর্ড। সে একটা এক্সপেরিমেন্ট করছিল, যে এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে আলফা রশ্মি বিক্ষেপণ পরীক্ষা হিসেবে জানি, বা হচ্ছে এটা হচ্ছে স্বর্ণপাতের উপর হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেছিল, সেটা আর কি আমরা জানি। তো এটা নিয়ে আমরা পড়াশোনা করব, এটা অ্যাকচুয়ালি কিভাবে কি হইলো। আচ্ছা, তো এখানে কি বলছে সেটা আমরা একটু দেখি। তো এখানে বলছে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড 4 × 10⁻⁻⁴ সেন্টিমিটার পুরুত্বের একটি পাতলা স্বর্ণপাতের উপর আলফা রশ্মি বিক্ষেপণ পরীক্ষা চালনা করেন। স্বর্ণপাতের পিছনে একটা পর্দা রাখেন, যেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের, অ্যান্ড এই যে পর্দাটা ছিল সেটা হচ্ছে ফসফ্লোরেসেন্ট পদার্থ ছিল। আর ফসফ্লোরেসেন্ট পদার্থের বৈশিষ্ট্য কি, যা হচ্ছে রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করে। আচ্ছা, তো অনেক কিছু বলছে, তা আমরা এটা হচ্ছে আস্তে ধীরে একটু ডাইজেস্ট করি। তো আমাদের প্রথমত এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের বক্স। এখান থেকে হচ্ছে আমরা আলফা রে বের করব। কি রে বের করব? আলফা রে। তো আমরা একটু আগে আলফা রে হচ্ছে সংকেতটা শিখে আসছিলাম, যেটা ছিল হচ্ছে হিলিয়াম 2+, আর এখানে ছিল হচ্ছে 4 2। আচ্ছা, তাহলে এটা একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এখান থেকে আমরা কন্টিনিউয়াস হচ্ছে আলফা রে বের করব, ঠিক আছে। আচ্ছা, আলফা রে বের করে আমরা হচ্ছে এইখানে মাঝখানে হচ্ছে একটা স্বর্ণের একটা হচ্ছে পাতলা একটা স্বর্ণের পাত নিব। ওই যে স্বর্ণপাতটা থাকবে, এটা ধরো আমরা এইভাবে বোঝানো ট্রাই করলাম, এটা হচ্ছে একটা স্বর্ণপাত। বাট এই স্বর্ণপাতটার যদি আমরা হচ্ছে পুরুত্ব চিন্তা করি, মানে এই বরাবর হচ্ছে কতটুকু মোটা, এই মোটাটাই হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা বলা আছে, 4 × 10⁻⁻⁴ সেন্টিমিটার পুরু। এটা কিছু কিছু বই 6 × 10⁻⁴ সেন্টিমিটার দেওয়া আছে।
তাহলে এরকম একটা স্বর্ণপাত আছে, যে এখানে একটা স্বর্ণপাত আছে, বাট পাতটা এতই বেশি পাতলা এই বরাবর, যেটা ভ্যালুটা হচ্ছে এরকম। তো এই স্বর্ণপাতটা এখানে রেখে দিছে, আর এখানে হচ্ছে একটা বক্স থেকে আমার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের মাধ্যমে আমার আলফা রে বের করছে, করে আলফা রে গুলো হচ্ছে স্বর্ণপাতের মধ্য দিয়ে পাস করে দিছে। ঠিক আছে, এই স্বর্ণপাতটা এতই বেশি পাতলা যেটা এক সাইড থেকে ওই সাইড মোটামুটি দেখা যায়, এরকম পাতলা। তাহলে যখন এখান থেকে আলফা রে গুলো গেছে, আলফা রে গুলো হচ্ছে এই স্বর্ণপাতটাকে ভেদ করে হচ্ছে চলে গেছে, চলে যেয়ে কোথায় যেয়ে বাধা পেয়েছে, এখানে একটা পর্দা রাখছে, ওই যে জিঙ্ক সালফেটের পর্দা, ওইখানে যে হচ্ছে আলফা রে গুলো বাড়ি খাইছে। এখন এইটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি জাজ করব যে এখানে নিউক্লিয়াসটা কিভাবে আছে বা কিভাবে নাই। আচ্ছা, তো এইখানে যেটা দেখানো হয়েছে যে আমার এই যে একটা আলফা কণা দেখতে পারতেছো, এটা হচ্ছে একদম সোজাসুজি চলে গেছে। তো এইটার মাধ্যমে সে একটা স্টেটমেন্ট দিছে, সেটা কি, যে অধিকাংশ আলফা কণা হচ্ছে সোজাসুজি চলে যায়। মানে এখানে আমার যতগুলো আলফা কণা সে নিক্ষেপ করছে, 1 লাখ 2 লাখ 3 লাখ, দেখা গেছে মেজরিটি হচ্ছে একদম সোজাসুজি চলে গেছে। এখন সোজাসুজি গেছে এটা আমরা কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি এই যে পর্দাটা আছে না, এই পর্দাটা কি ধর্মের লেখা আছে? ফসফ্লোরেসেন্ট ধর্মের। তো ফসফ্লোরেসেন্ট ধর্মের কাজটা কি? এখানে যদি কোনো লাইট এসে হিট করে তাহলে ওই জায়গা হচ্ছে একটা স্পট পড়ে যায়। তাহলে এইখানে যেটা হচ্ছে, এই আলফা রেটা যখন এখানে হিট করছে, এখানে একটা স্পট পড়ে গেছে। ওকে, ওই স্পট দেখে আমরা জাজ করতে পারতেছি যে রশ্মিটা যেহেতু প্যারালালি মারছি আমরা, তাহলে এটা একদম সমান্তরালে এসে এখানে স্পট করছে, মানে রশ্মিটা একদম সোজা আসছে। আচ্ছা, তাহলে এই স্পট দেখে আমরা জাজ করলাম যে মেজরিটি আলফা কণা হচ্ছে একদম সোজা চলে গেছে। আচ্ছা, সেকেন্ডলি সে কি বলতে, আরেকটা রশ্মি যদি আমরা দেখি, এটা হচ্ছে একদম সোজা গেছে, সোজা যেয়ে কি হয়েছে, আবার একটু বেঁকে চলে গেছে। এই কথাটা এখানে বলছে যে কিছু সংখ্যক রশ্মি সামান্য বেঁকে এদিক সেদিক চলে যায়, যে এটা বেঁকে এদিকে গেছে, একটা বেঁকে এইদিকে আসছে, এরকম একটা ব্যাপার। লাস্টলি একটা স্টেটমেন্ট বলছে, এটা হচ্ছে আমরা আঁকি নেই, তা আমরা এখন এঁকে ফেলি। তো এটা কি বলছে, প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সম্পূর্ণ প্রতিফলিত হয়ে বেঁকে ফিরে আসে। মানে আমি যদি এখান থেকে একটা রে দেখাই, যেটা হচ্ছে এভাবে সোজা গেছে, সোজা যে একদম ডিরেক্ট হচ্ছে এই নিউক্লিয়াসে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে এটা ডিফ্লেক্ট হয়েছে, ডিফ্লেক্ট হয়ে আবার এদিকে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। মানে এখানে কি হলো, এই যে এটা হচ্ছে গেল গেল, এখানে ডিফ্লেক্ট হইলো, ডিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে ফিরে চলে আসছে। তাহলে এইটাই বলতেছে যে প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণার সাথে এরকম হয়, যেটা একদম সোজা যায়, সোজা যায় একদম সম্পূর্ণ বেঁকে ফিরে চলে আসে। ঠিক আছে, এখন এই জিনিসগুলোর মাধ্যমে সে হচ্ছে কিছু সিদ্ধান্ত দিচ্ছে। আচ্ছা, এইখানে যে এক্সপেরিমেন্টটা হয়েছে, সো এটা এখান থেকে বললে বোঝাটা একটু টাফ হয়ে যায়, এজন্য আমরা হচ্ছে এটা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা এখানে একটা ভিডিও দেখতে পারতেছি। তো এখানে এই যে দেখো একটা রেডিও অ্যাক্টিভ সাইন আছে, এটাই হচ্ছে সেই রেডিও অ্যাক্টিভ বক্সটা, যেখান থেকে হচ্ছে আমার আলফা রে বের হবে। ওকে, তাহলে এই যে ডট ডট আকারে হচ্ছে আলফা রে গুলা বের হচ্ছে, আর এইখানে হচ্ছে একটা গোল্ড বার দেখা যাচ্ছে, যে স্বর্ণপাত যেটা বলা হয়েছে, এটাকে হচ্ছে ভেদ করে এই যে রে গুলা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যে একটু খেয়াল করো, একটা রে একদম সোজা গেছে, আর এখানে একটা সাদা স্পট ফেলে দিছে, যেটা আমরা বলছিলাম যে এখানে জিঙ্ক সালফেট একটা পর্দা থাকে, যেটা হচ্ছে ফসফ্লোরেসেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন, মানে যেখানে কোনো রে গেলে সেখানে হচ্ছে স্পট পড়ে যায়। তাহলে যে এখানে একটা স্পট পড়ে গেছে, আর কিছু রে দেখো যে এখানে বাঁকা হয়ে ডানে বামে চলে গেছে। তো এটা আমরা একটু ভিডিওটা এখন প্লে করি। এই যে এখানে আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমার স্বর্ণপাতটা, এখানে হচ্ছে যে আলফা রে গুলো গেল, যে হচ্ছে এই যে একটা হচ্ছে একদম সোজা স্পট ফেলছে, একটা একটু বাঁকা হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখো আমরা একটু আগে যে স্বর্ণপাতটা দেখছি, ওখানে কিন্তু অনেকগুলা পরমাণু ছিল, একটা পরমাণু না। এটা জুম ইন করে দেখাচ্ছে যে অনেকগুলো এরকম পরমাণু আছে। আর এটা হচ্ছে আমরা শুধুমাত্র যদি অনেকগুলো পরমাণুর মধ্যে একটা পরমাণু বিবেচনা করি, সেই ক্ষেত্রে যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা, এই যে এখানে দেখো কিছু এরকম বাঁকা হয়ে যাবে, কিছু সোজা হয়ে যাবে, এরকম। ওকে, তো আশা করি এই চিত্রের মাধ্যমে আমরা একটু আগে যে জিনিসগুলো বলছি এগুলো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, সো আমরা একটু আগে যেটা বলছিলাম, আচ্ছা, তো আমরা একটু আগে যেটা বলছিলাম, তো এই পর্যন্ত হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা আবার এখান থেকে শুরু করি। তো এখানে আমরা যে পর্যবেক্ষণগুলো পেলাম, এই পর্যবেক্ষণের মাধ্যমে সে কিছু হচ্ছে সিদ্ধান্ত দিচ্ছে। তো সিদ্ধান্তগুলো আমরা এখন দেখে ফেলি। আচ্ছা, তো এই সিদ্ধান্তগুলো কি বলছে? এখানে যেহেতু বলছে যে মেজরিটি আলফা কণা একদম সোজা গেছে, তো এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু অধিকাংশ আলফা কণা কোনো রকমের বাধা না পেয়ে খুব সহজে সোজাসুজি চলে যায়, তো ধারণা করা যায় পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা। মানে এখানে কি বললো, যেহেতু আমরা বললাম যে এখান থেকে অনেকগুলো আলফা কণা একদম স্ট্রেট চলে যায়, যেহেতু একদম সোজাসুজি যাচ্ছে, তার মানে সে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বাধা পাচ্ছে না, তার মানে সে একদম ফাঁকা জায়গা দিয়ে গেছে। ওইটার পার্সপেক্টিভে বলতেছে মেজরিটি আলফা কণা যেহেতু মানে সোজা গেছে, মানে কোনো বাধা পায় নাই, মানে মেজরিটি জায়গা সে ফাঁকা পাইছে। তো এই কথাটা এখানে বলছে, মেজরিটি সোজা গেছে মানে অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা। আচ্ছা, এইটা সে একটা স্টেটমেন্ট দিল। পরেরটা সে কি বলছে, বলতেছে যে আমরা একটা দেখলাম যে এখানে সোজা যে বাঁকা গেছে, এখন এটা বাঁকা কেন হয়েছে সেটা আর কি সে এখানে এক্সপ্লেন করছে। তো এখানে আমরা একটু আগে যেটা বলছিলাম, এখান থেকে আমাদের বের হয়ে হচ্ছে আলফা রে, তাই না? তো আলফা রে স্ট্রাকচারটা কি, হিলিয়াম 2+। তার মানে এটার মধ্যে হচ্ছে প্রোটন সংখ্যা বেশি আছে, মানে এটা হচ্ছে পজিটিভলি চার্জ, তাই তো? আচ্ছা, তো এখন এই যে পজিটিভলি চার্জ যে হিলিয়ামটা আছে, এই জিনিসটা যখন এদিক থেকে যেতে লাগে, তখন দেখো এইটা হচ্ছে পজিটিভলি চার্জড, অ্যান্ড এইখানে আমরা কেন্দ্রে একটা প্লাস চার্জ দেখতেছি, মানে নিউক্লিয়াসটা বলতেছে পজিটিভলি চার্জ। এই প্লাস চার্জ, নিউক্লিয়াস এটা প্লাস চার্জ আছে দেখে এই প্লাসকে বিকর্ষণ করছে, যার কারণে এটা হচ্ছে একটু বাঁকা হয়ে চলে গেছে। ওকে, এই কথাটা এখানে বলছে, যেহেতু কিছু সংখ্যক আলফা কণা সামান্য বিকশিত হয়ে বেঁকে যায়, তাই বলা যায় পরমাণু কেন্দ্রে অবশ্যই ধনাত্মক চার্জের একটা বস্তু আছে। এই কারণে আলফা কণা পজিটিভ চার্জ, আর কেন্দ্রে ধনাত্মক চার্জের বস্তু প্লাসকে বিকর্ষণ করে, এটা হচ্ছে বিকশিত হয়ে চলে গেছে। তো এই কথাটা আর কি এখানে বলছেন। আচ্ছা, তো আশা করি এই দুইটা পয়েন্ট বোঝা গেছে। আমরা তাহলে থার্ড পয়েন্ট একটু দেখি, যেটা আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে 20,000-এর মধ্যে একটা আলফা কণা সম্পূর্ণ প্রতিফলিত হয়ে বেঁকে ফিরে আসে। তো এখানে এই কথাটাই বলছে, পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত, তাহলে কেন এটা বেঁকে ফিরে আসছে এটা নিয়ে বলতেছে। তো বলতেছে পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত একটা ভারী বস্তু কণা আছে। তো এখানে ব্যাপারটা কি, আমার কাছে বলতেছে পরমাণুর সেন্টারে যে বস্তুটা আছে এটা হচ্ছে অনেক ভারী, আর আমরা যে হচ্ছে আলফা কণাটা পাঠাইছি এটা হচ্ছে কম্পারেটিভলি খুবই হচ্ছে হালকা। তা আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝি যে একটা হালকা বস্তু যদি একটা ভারী বস্তুর সাথে যে হিট করে, তাহলে অবশ্যই হালকা বস্তুটা কি হবে, বাড়ি খেয়ে ডিফ্লেক্ট হয়ে ফিরে আসবে, বাট ভারী বস্তুর কোনো জায়গার চেঞ্জ হবে না। তাহলে এখানে এটাই বলতেছে 20,000-এর মধ্যে একটা আলফা কণা যদি বাড়ি খেয়ে ফিরে আসছে, সুতরাং পরমাণুর কেন্দ্রে মনে হয় ভারী কোনো বস্তু আছে। তাহলে এখান থেকে দুইটা স্টেটমেন্ট একদম ক্লিয়ার যে পরমাণুর কেন্দ্রে একটা পজিটিভ চার্জের বস্তু আছে, এর জন্য হচ্ছে আলফা কণাটা বিকশিত হয়েছে প্লাসে, আর পরমাণু কেন্দ্র একটা ভারী বস্তু আছে, এজন্য 20,000-এর মধ্যে একটা আলফা কণা বাড়ি খেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। তাহলে এই যে পজিটিভ চার্জের ভারী বস্তু যেটা পরমাণু কেন্দ্রে আছে, এটাকে সে নাম দিচ্ছে হচ্ছে নিউক্লিয়াস। এভাবে সে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটাকে আবিষ্কার করে ফেলেছিল। আচ্ছা, তো এখন এখানে তাহলে তিনটা পয়েন্ট আশা করি বোঝা গেছে। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। তো এই পয়েন্টটা নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করি না, এটা নিয়ে আমরা এখন একটু বলি। তো এখানে বলতেছি কি, সমস্ত পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকারটা হচ্ছে খুবই নগণ্য। ওকে, সেটা কি বোঝাচ্ছে, আমরা যদি চিন্তা করি যে এইটা হচ্ছে আমার হাইড্রোজেনের একটা পরমাণুর সাইজ, আর নিউক্লিয়াসটা হচ্ছে হাইড্রোজেনের এতটুকু, তাহলে বলতেছে যে এই হোল পরমাণুর পার্সপেক্টিভে এই যে নিউক্লিয়াসটা, এটার সাইজটা হচ্ছে খুবই ছোট বা একদম নেগলিজেবল বা নগণ্য বলা যায়। এটা তারা একটা এক্সাম্পলের মাধ্যমে বলছে। সেটা কি বলছে, বলতেছে যেমন হাইড্রোজেন পরমাণুর ব্যাস যেখানে 10⁻⁻10 মিটার। আচ্ছা, তাহলে আমরা পরমাণুর ব্যাস যেহেতু বলছি, তাহলে আমরা হচ্ছে একটা দাগ দেই, এখান থেকে যে এতটুকু হচ্ছে আমরা চিন্তা করলাম হাইড্রোজেন পরমাণুর ব্যাস। তো এটার ভ্যালুটা কত বলছে, 10⁻⁻10 মিটার। আচ্ছা, আর অন্যদিকে বলছে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসটার ব্যাসটা হচ্ছে 10⁻⁻15 মিটারের মতো। নিউক্লিয়াস কি, কেন্দ্রটা, তাহলে কেন্দ্রটা যদি আমরা চিন্তা করি, এটার যে ব্যাস আছে এই ব্যাসের ভ্যালুটা বলতেছে কত,
10⁻⁻15 মিটারের মতো, মানে এটা হচ্ছে ডায়ামিটারটা আর কি। আচ্ছা, এখন আমরা যদি এই দুইটা ডায়ামিটারকে কম্পেয়ার করি, তাহলে একটা আরেকটার সাপেক্ষে কত গুণ, তাহলে আমরা দেখতে পারবো যে এইটা হচ্ছে এইটার সাপেক্ষে অলমোস্ট 1,00,000 গুণ বড়। ঠিক আছে, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে মানে এই দুইটার মধ্যে মানে গ্যাপ হচ্ছে 10⁵ এর, তাই না? 10⁵ মানে হচ্ছে 1,00,000 গুণ। তাহলে আমরা বলতে পারি যে এই পুরা পরমাণুটাকে যদি আমরা 1,00,000 ভাগ করি, তার মাত্র একটা অংশ হচ্ছে আসবে নিউক্লিয়াসটা। তাহলে আমরা কি বলতে পারি যে সম্পূর্ণ পরমাণুর তুলনায় নিউক্লিয়াস সাইজটা খুবই ছোট, 1,00,000 ভাগের 1 ভাগ। বুঝতেছো কত ছোট? ওই কথাটা আর কি এখানে একটা ভ্যালু দিয়ে আর কি বলা হয়েছে। ওকে, তো এই ছিল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এভাবে হচ্ছে আমাদের রাদারফোর্ড বিজ্ঞানী সে হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করছিল। তো আশা করি এটা বুঝতে পারছো। যদি কখনো আসে যে রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষাটা ব্যাখ্যা করো, তাহলে আপনাদেরকে হচ্ছে কষ্ট করে এই যে এরকম একটা ফিগার রাখতে হবে, আর এখানে যে পর্যবেক্ষণ সিদ্ধান্ত এগুলো আর কি লিখে দিতে হবে। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, আমরা এটা একটু নেই। আচ্ছা, প্রীতম ফালে একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে গিয়ে বিকর্ষণের কারণে যে এদিক সেদিক গেছে, সংঘর্ষের কারণে যাইতে পারতো না, এটা কেন? আচ্ছা, ফাইন। তো এখানে তোমার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম যে এইখানে এই যে এক্সপেরিমেন্টটা, ঠিক আছে, এইখানে কিন্তু একটা কণার পার্সপেক্টিভে জাজমেন্টটা দেওয়া হয় না যেটা বিকর্ষিত হয়েছে। এখানে কিন্তু অনেকগুলা কণা নিয়ে কাজ করা হয়েছে। তো যেটা হচ্ছে তোমার একদম হচ্ছে নিউক্লিয়াসে যে বাড়ি খাবে, ঠিক আছে, সেটা কি হবে, সেটার যে ডিফ্লেকশন সেটা হবে একরকম, মানে এটা কিন্তু একদম যদি ডিরেক্ট যে হিট করে তখন কিন্তু সে বাঁকা না হয়ে অন্যদিকে ডিফ্লেক্ট হওয়ার চান্স বেশি, তাই না? তো যদি অন্যদিকে ডিফ্লেক্ট হয় তখন কি জিঙ্ক সালফেটের পর্দায় যে বাড়ি খাবে? খাবে না কিন্তু। বাট আমি যদি এখানে চিন্তা করি যেটা হচ্ছে একদম নিউক্লিয়াসের ধার ঘেসে গেছে, সে হচ্ছে বিকশিত হওয়ার কারণে তার ডিফ্লেকশনটা হবে একরকম, আর যে হচ্ছে নিউক্লিয়াসে বাড়ি খাইছে তার ডিফ্লেকশনটা হবে আরেক রকম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এখানে অনেকগুলা কণার ডেটা নিয়ে কাজ করা হয়েছে, তো সে হয়তো যেটা পাইছে সেটা হচ্ছে মেজরিটি আলফা কণা যেগুলো বিকশিত হয়েছে তার ডিফ্লেকশনটা বেশি পাইছে, আর তুমি যেটা বললা যে বাড়ি খেয়ে ডিফ্লেক্ট হয়েছে ওইটার ডিফ্লেকশনটা আরেক রকম পাইছে। ওইটার পার্সপেক্টিভে এটা থিঙ্ক করা হয়েছে যে বিকর্ষণের কারণে এটা বেঁকে গেছে, যেহেতু মেজরিটি হচ্ছে একই ডিরেকশনে বেঁকে গেছে, তার মানে ওইগুলাই হচ্ছে বিকশিত হয়েছে। আর খুব কম সংখ্যক হচ্ছে যেভাবে বেঁকে গেছে, তার মানে ওইগুলো হচ্ছে বাড়ি খেয়ে বেঁকে গেছে। ঠিক আছে, আশা করি অ্যান্সারটা পাইছো। তাহলে পরের টপিকে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রাদারফোর্ডের যেটা পরীক্ষা ছিল সেটা আমরা শিখলাম। তো এই পরীক্ষার উপর ভিত্তি করে সে একটা মডেল দিছিল আমাদেরকে, যেটা আমরা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল হিসাবে জানি। আচ্ছা, তো এটা সে হচ্ছে সৌরমণ্ডলের গঠনের সাথে মিল রেখে 1911 সালে এই মডেলটা উপস্থাপন করছে। আচ্ছা, তো এটা থেকে আমাদের জেনারেল যে কোশ্চেন এসে থাকে সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল, বোর মডেল, দুটার মধ্যে পার্থক্য। তো এইটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে রাদারফোর্ড মডেলের চিত্রগুলো কেমন হয় বা বোর মডেলের চিত্রগুলো কেমন হয়। এজন্য আমরা এখানে দুইটা চিত্রকে রাখছি, একটা হচ্ছে সরলতম চিত্র আর একটা হচ্ছে ত্রিমাত্রিক উপস্থাপনা, মানে 3D চিত্র। তা আমরা যদি এই চিত্রটা একটু দেখি, এখানে সিম্পলি কি দেখাচ্ছে যে আমার মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, আর যে একটা কক্ষপথ আছে ওখানে হচ্ছে একটা ইলেকট্রন আছে। তাহলে শুধুমাত্র নিউক্লিয়াস আর তার সাইডে হচ্ছে ইলেকট্রন, যদি এরকম কোনো সরল কনফিগারেশন থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। আর এটা যদি আমরা 3D ভাবে চিন্তা করি, এখানে দেখাচ্ছে একটা নিউক্লিয়াস আছে, আর এখানে হচ্ছে উপবৃত্তাকার পথে বা বৃত্তাকার পথে আমাদের হচ্ছে ইলেকট্রন গুলো কন্টিনিউয়াস হচ্ছে সার্কুলেট করতেছে। বাট ইলেকট্রনের সার্কুলেশনটা এক একবার এক এক দিকে হচ্ছে, এন্ড এটা একটা 3D স্পেসের মধ্যে হচ্ছে বা 3D ডাইমেনশনের মধ্যে, এই জন্য এটাকে আমরা ত্রিমাত্রিক উপস্থাপনা বলতেছি। তাহলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলা বিভিন্ন দিকে ঘুরতেছে, একটা 3D চিত্র। অথবা একটা নিউক্লিয়াস আছে আর একটা ইলেকট্রন হচ্ছে তাকে রোটেট করে ঘুরতেছে, এরকম ধরনের চিত্র থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। আচ্ছা, তাহলে চিত্রের পার্টটা গেল, এখন সেইখানে কি ধরনের স্বীকার্য দিচ্ছে আমরা ওইটা নিয়ে কথা বলবো একটু। আচ্ছা, তো এখানে হচ্ছে স্বীকার্যগুলো, প্রথম যে স্বীকার্যটা বলছে, তো দেখো আমরা এখানে মেইন যে কথাটা ওটা হচ্ছে একটু বোল্ড করে রাখছি, তো এই বোল্ড করা লাইনটা দিয়ে একটু খেয়াল দিও। তো এখানে বলতেছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জের একটা ভারী বস্তু বিদ্যমান, একে হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলে। তো আমরা একটু আগে হচ্ছে এই জিনিসটা বুঝে আসছি যে আমার হচ্ছে যে
রাদারফোর্ড মডেল আছে, পরীক্ষাটা আছে স্বর্ণপদ পরীক্ষা, ওইখানে কিন্তু এইটাই সে হচ্ছে আবিষ্কার করছিল যে পরমাণুর যে সেন্টার আছে, এই সেন্টারের মধ্যে আমার হচ্ছে একটা ধনাত্মক চার্জের ভারী বস্তু আছে, এটাকে সে নাম দিচ্ছে হচ্ছে নিউক্লিয়াস। ওই কথাটাই সে তার মডেলে বলে দিছে যে পরমাণুর সেন্টারে হচ্ছে একটা পজিটিভলি চার্জ আর হচ্ছে একটা ভারী বস্তু আছে, একই সাথে ওই দুইটা জিনিসকে একত্রে আমরা হচ্ছে নিউক্লিয়াস বা হচ্ছে কেন্দ্রিকা বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, যেখানে পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। আচ্ছা, এই কথাটার মিনিং কি? সাপোজ আমরা হচ্ছে এখানে চিন্তা করলাম যে আমার কাছে হচ্ছে সোডিয়াম আছে, ওকে। তো সোডিয়ামের জন্য আমরা ভরটা হচ্ছে 23 হয় আর পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 11 হয়। এখন এইটার স্ট্রাকচার যদি আমরা বিবেচনা করি, এখানে হচ্ছে তার সারাউন্ডিং আমি টোটালে লিখতেছি, সারাউন্ডিং এ টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে আমার 11টা, ওকে। আর এখানে হচ্ছে সেন্টারে আমার হচ্ছে, এখানে কিন্তু ইলেকট্রন আমি শক্তি স্তর আকারে দেই না, আমি টোটালে লিখছি, টোটাল ইলেকট্রন 11টা। আর এখানে হচ্ছে সেন্টারে প্রোটন থাকে 11টা, নিউট্রন থাকে 12টা। এখন আমি যদি চাই এখানে হচ্ছে আমরা সোডিয়ামের ভরটা বের করব, যেটা হচ্ছে আমার 23 গ্রাম। দেখা যায় এই 23 গ্রামের একদম 99 বলতে পারি 99% বা 99.8% এরকম ভর যেটা আসে, সাপোজ ধরো এই 23 গ্রামের এটা আমি ধরে নিলাম যে 22.96 গ্রাম, এই 22.96 গ্রামে আসে শুধুমাত্র 1 মোল প্রোটন আর 1 মোল নিউট্রনের টোটাল ভর যোগ করলে। আর যে 1 মোল ইলেকট্রন আছে ওইটার ভর থেকে বাকি যে 0.04 গ্রাম এই ভরটা আসে। তাহলে আমরা কি বলতে পারি যে একটা পরমাণুর 1 মোলের যে ভর তার দেখা যায় হচ্ছে 99% প্লাসই আসে হচ্ছে আমার প্রোটন আর নিউট্রন থেকে, আর বাকি যে হচ্ছে 1%-এরও অনেক কম ওই ভরটা আসে হচ্ছে আমার ইলেকট্রন থেকে। তাহলে আমরা কি বলতে পারি যে একটা পরমাণুর ম্যাক্সিমাম ভরই হচ্ছে প্রোটন নিউট্রনের উপর ডিপেন্ড করে, আর আমরা জানি প্রোটন নিউট্রন হচ্ছে একটা পরমাণুর কেন্দ্রে থাকে। এর জন্য এখানে এই কথাটা বলছে যেখানে পরমাণুর প্রায় সমস্ত ভর মানে ম্যাক্সিমাম ভরই হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, মানে প্রোটন আর নিউট্রনের উপর ডিপেন্ড করে। ওকে, তা আশা করি এই কথাটা বোঝা গেছে। আর আরেকটা কথা বলছে, সেটা কি নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র, যেটা নিয়ে আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে আমরা যদি নিউক্লিয়াসের জায়গাটা চিন্তা করি সেটা হচ্ছে পরমাণুর তুলনায় খুবই ছোট। ওই যে হাইড্রোজেনের ক্ষেত্রে কেমন দেখাইছিলাম, 1,00,000 ভাগের 1 ভাগ। ওকে, আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার। আমরা পরের পয়েন্টে চলে যাই। আচ্ছা, পরের পয়েন্টে কি বলছে, বলছে হচ্ছে পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। আচ্ছা, এই যে বিদ্যুৎ নিরপেক্ষ এই কথাটার মিনিং কি? আমরা এটা সাধারণভাবে জেনে থাকি যে কোনো একটা বস্তুর যদি হচ্ছে প্রোটন সংখ্যা যেটা হচ্ছে পজিটিভলি চার্জড আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এই দুইটা যখন হচ্ছে পরস্পর সমান থাকে তখন আমরা বলি বস্তুটা হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে। আর যদি এরকম হয় যে আমার হচ্ছে প্রোটনটা বেশি ইলেকট্রনটা কম, তখন আমরা বলি এটা হচ্ছে পজিটিভলি চার্জড আছে বা ধনাত্মক ভাবে চার্জিত আছে। আর যদি বলি প্রোটন কম ইলেকট্রন বেশি তাহলে আমরা বলি হচ্ছে নেগেটিভলি চার্জড হয়। ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে বলতেছে যে আমরা সাধারণভাবে যদি একটা ধাতু নেই, সাপোজ ধরো সোডিয়াম, তার দেখা যায় প্রোটন সংখ্যা থাকে 11টা, ইলেকট্রন সংখ্যাও থাকে হচ্ছে 11টা। যেহেতু প্লাস চার্জের প্রোটন আর মাইনাস চার্জের ইলেকট্রন সমান সমান থাকে, তা আমরা তখন বলি বস্তুটা হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ বা হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে। যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তখন ওটা হচ্ছে পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ হয়ে থাকে। এই কথাটা এখানে বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। সাধারণত যতগুলো ধনাত্মক চার্জের প্রোটন সেন্টারে থাকে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জের ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে থাকে। যেহেতু প্লাস মাইনাস সমান, সো এটা হচ্ছে নিউট্রাল অবস্থা থাকবে। আচ্ছা, এটা গেল। এরপরে কি বলছে, এই পয়েন্টটা একটু বড়। আচ্ছা, তো এখানে বলছে সৌরজগতের গ্রহসমূহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে। আচ্ছা, সো এইটা আমরা যদি একটু বলি, আমরা সৌরজগতে জানি আমাদের সূর্য মামা হচ্ছে একদম মিডলে থাকে। তো সূর্য মামার সারাউন্ডিং এ কি করে, বিভিন্ন হচ্ছে গ্রহ আছে, তাই তো? এগুলো উপবৃত্তাকার হয়, যদি আমরা এখানে বৃত্তাকার হয়ে গেছে, ওই গ্রহগুলোতে আর কি আমরা থাকি। আমরা তো থাকি 3 নাম্বারটাই, আর বাকিগুলোতে আমরা জানি যে এলিয়েন বা কিছু থাকতে পারে এমন আর কি আমরা ধারণা করি। তাহলে এই যে সূর্যের চারদিকে যেমন হচ্ছে গ্রহগুলা কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তো এইখানে ওই যে একটু আগে যে চিত্র দেখাইলাম যে যে এটা হচ্ছে আমার যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের চারদিকে হচ্ছে ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি কি করতেছে,
ঘুরতেছে। ঠিক আছে, তো এইভাবে আর কি এটা জাস্ট হচ্ছে কম্পেয়ার করা হয়েছে যে যে এখানে হচ্ছে ইলেকট্রন গুলা ঘুরতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, আর এখানে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে হচ্ছে গ্রহগুলো ঘুরতেছে। তো এটাকে কম্পেয়ার করে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই লাইনটা আশা করি বোঝা গেছে। এখানে আবার পরে একটা লাইন বলছে, যেখানে নিউক্লিয়াসের কেন্দ্রের প্রোটন ও ইলেকট্রনের মধ্যবর্তী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ইলেকট্রনের ঘূর্ণায়মান কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান ও বিপরীতমুখী। আচ্ছা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে কি বলছে, ঘুরতেছে তো ভালো কথা, এখন ঘুরতেছে এখানে কি হচ্ছে, এখানে বলতেছে যে প্লাস চার্জের প্রোটন আছে আর এখানে হচ্ছে মাইনাস চার্জের ইলেকট্রন আছে। তো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আমরা এটা প্লাস আর মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এটা আমরা জানি। তো এখানে বলতেছে এই প্লাস মাইনাসকে হচ্ছে একটা আকর্ষণ বল করবে কেন্দ্রের দিকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আর আমরা একটা জিনিস জানি, যখন হচ্ছে একটা বস্তু হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে তখন তার হচ্ছে ঘোরার জন্য দুইটা বল দরকার হয়, একটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল আর এটা বলি কেন্দ্র বিমুখী বল। তাই এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা যে যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার এই কেন্দ্রের দিকে যে বলটা কেন্দ্রমুখী বল, এইটাই হচ্ছে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হিসেবে কাজ করতেছে। সেইটাই হচ্ছে এখানে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের বিপরীতে একটা কি বল দরকার, কেন্দ্র বিমুখী বল দরকার, তাই না? তাহলে কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে এক্সাক্ট কেন্দ্রমুখী বলের অপোজিটে কাজ করবে, মানে হচ্ছে এই ডিরেকশন। ওকে, তাহলে এখানে যেটা হচ্ছে এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল যখন মানটা পরস্পর সমান হয় তখনও কিন্তু ইলেকট্রনটা এখানে স্টেবল থাকবে। তাহলে এখানে কেন্দ্র বিমুখী বলটাকে আমরা ধরো লিখলাম F2 দিয়ে, ওকে, যেটার ভ্যালু আমরা ধরলাম 10 নিউটন। আর এখানে যেটা কেন্দ্রমুখী বল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এটাকে আমরা লিখলাম হচ্ছে F1 দিয়ে, এটার মানও ধরলাম 10 নিউটন। তাহলে এখানে এটাই বলতেছে যে এখানে হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ইলেকট্রন আর প্রোটনের মধ্যে, বা যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতেছি, এইটার মান যা হয়, আর ইলেকট্রনের ঘূর্ণায়নের জন্য যে কেন্দ্র বিমুখী বল দরকার ওইটার মান হচ্ছে সেম হয়। জাস্ট পার্থক্য কি, দুইটা ডিরেকশন হচ্ছে একটা একটা অপোজিট হয়, ফলে বস্তুটা এদিকেও আসতে পারে না আবার বাইরেও যেতে পারে না, এখানে থেকে একটা স্টেবিলিটি গেইন করে আর এইভাবে হচ্ছে রোটেট করতে থাকে। এই কথাটা আর কি এখানে বলছে। ওকে, আর এখানে হচ্ছে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তারপর কেন্দ্র বিমুখী বল, এইগুলো নিয়ে তোমরা ফিজিক্স আরো পড়তে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াসের কেন্দ্রের প্রোটন আর ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটাকে আমরা বললাম হচ্ছে F1, আর হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণায়মান কেন্দ্র বিমুখী বল, যেটাকে আমরা বললাম F2। এই দুটো হচ্ছে কি পরস্পর সমান বা ডিরেকশন হচ্ছে বিপরীত। তো সমান বিপরীত হওয়ার কারণে পরমাণুর যে ইলেকট্রনটা ওইখানে হচ্ছে স্টেবিলিটি লাভ করে, ফলে পরমাণুটা একটা স্থায়িত্ব লাভ করে। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে স্বীকার্য গৌরব করে ফেললাম, এখন আসছে হচ্ছে সীমাবদ্ধতা। আচ্ছা, তো সীমাবদ্ধতা 1 নম্বরে কি বলছে, সৌরজগতের গ্রহসমূহ হচ্ছে চার্জবিহীন। মানে আমরা একটু যে কথা বললাম যে সূর্যের চারদিকে হচ্ছে আমাদের হচ্ছে কি থাকে, বিভিন্ন গ্রহ থাকে। তো বলতেছে এই গ্রহগুলো হচ্ছে সামগ্রিকভাবে আমরা চার্জবিহীন ধরে থাকি। বাট আমরা যে কম্পেয়ার করলাম যে নিউক্লিয়াসের চারদিকে হচ্ছে ইলেকট্রন ঘুরে, এখানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে এই ইলেকট্রন প্রোটন তো চার্জিত বস্তু, তাই না? তাহলে আমরা যে কম্পেয়ার করলাম যে দুইটা চার্জিত বস্তুর সাথে চার্জবিহীন বস্তু, এটা তাহলে আমাদের করা ঠিক হয় না। এটা এখানে ফার্স্ট অফ অল বলছে যে এখানে গ্রহগুলো চার্জবিহীন, বাট প্রোটন ইলেকট্রন দুইটা হচ্ছে চার্জযুক্ত কণা, একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ। আচ্ছা, চার্জের কথাটা গেল, এবার আসে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ নিয়ে বলি। আমরা যদি চিন্তা করি যে সৌরজগতে যে গ্রহগুলো আছে, এই একটা গ্রহ আরেকটা গ্রহের মধ্যে আমরা জন্য হচ্ছে মহাকর্ষ বল কাজ করে, আর মহাকর্ষ বলটা হচ্ছে সবসময় আকর্ষণ ধর্মী বল। ওকে, বাট আমরা যদি এখানে ইলেকট্রন ইলেকট্রন চিন্তা করি যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন দুইটাই হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে এখানে মাইনাস মাইনাসকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই যে কম্পারিজনটা, এটা কি তাহলে হইলো যে গ্রহ গ্রহকে করে আকর্ষণ আর ইলেকট্রন ইলেকট্রনকে করে বিকর্ষণ। এই কথাটা এখানে বলছে যে সৌরজগতের গ্রহসমূহের মধ্যে মহাকর্ষ বলের প্রভাবে আকর্ষণ হয়, অন্যদের ঋণাত্মক চার্জযুক্ত যে ইলেকট্রন গুলো আছে এদের মধ্যে সবসময় হচ্ছে বিকর্ষণ হয়। তাহলে এটা হচ্ছে ম্যাচ করলো না, তাহলে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা বললো। আচ্ছা, পরের সীমাবদ্ধতাটা কি বলছে, এটা হচ্ছে একজন হচ্ছে লোক যার নাম হচ্ছে ম্যাক্সওয়েল, সে একটা তত্ত্ব দিছিল। তত্ত্বটা ছিল কিরকম, যে একটা চার্জযুক্ত বস্তু সাচ এজ হচ্ছে ইলেকট্রন,
এটা যদি কন্টিনিউয়াসলি হচ্ছে রোটেট করতে থাকে, তাহলে হচ্ছে সে একটু একটু করে শক্তি বিকিরণ করতে থাকবে। বিকিরণ মানে শক্তি ছেড়ে দিবে। শক্তি ছেড়ে দিলে এটা আস্তে আস্তে যে ঘূর্ণনটা এটা হচ্ছে কমতে থাকবে, কমতে কমতে এরকম জিলাপির ব্যাচের মতো করতে করতে এটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এখানে হচ্ছে আমার পরমাণু নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে এসে পড়ে যাওয়ার কথা। ওকে, তাহলে এখন যদি এরকম বাস্তবে হইতো যে ইলেকট্রন হচ্ছে ঘুরতে ঘুরতে একদম নিউক্লিয়াসে এসে পড়ে গেছে, তাহলে কিন্তু ওই পরমাণুটার অস্তিত্বই থাকতো না। কিন্তু আমরা কিন্তু এরকম কিছু দেখি না, তাই না? আমরা দেখতে পাই যে ইলেকট্রন ইলেকট্রনের মতো হচ্ছে রোটেট করতে থাকে, আর নিউক্লিয়াস নিউক্লিয়াসের মতো থাকে। ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে এসে পড়ে না। তাহলে তার মধ্যে এটা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এটা আমরা দেখতে পাই না। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরে বলছে। তো একটু পড়ে নিও নিজেরা। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি বলছে যে আমাদের হচ্ছে পরমাণুর বর্ণালী সৃষ্টি সম্পর্কে এই মডেলে কোনো ব্যাখ্যা দেয়নি। আচ্ছা, তো বর্ণালী জিনিসটা কি? তো আমরা হয়তো এটা হালকা পাতলা একটু জানি যে একটা পরমাণু যদি হচ্ছে তার শেষ স্তরে ইলেকট্রনে কোনোভাবে হচ্ছে হিট পায়, ওকে, বা হচ্ছে এনার্জি পায়, তাহলে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে নিম্ন থেকে উচ্চ স্তরে চলে যায়। আবার যখন হচ্ছে এনার্জিটা একটু কমে যায়, তখন আবার সে আগের অবস্থায় ব্যাক করতে চায়। এই যে যাওয়ার আসার পর এখানে যে এক্সট্রা যে এনার্জিটা থেকে যায়, সে হচ্ছে এটা আলো আকারে বের করে দেয়। এই আলোটাকেই তখন আমরা বলছি বর্ণালী বা স্পেকট্রাম। এটার মধ্যে কিছু আলো আমরা দেখতে পাই যেগুলো আমাদের চোখে ভিজিবল হয়, আর কিছু আলো আমরা দেখতে পাই না। ওকে, তাহলে এই যে একটা পরমাণু থেকে যে আলো তৈরি হতে পারে ইলেকট্রনের স্থানান্তরের ফলে এক স্তর থেকে অন্য স্তরে, এই আলো বা বর্ণালী নিয়ে সে কোনো ধরনের ব্যাখ্যা এই মডেল হচ্ছে দেয় নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে তার আরেকটা লিমিটেশন। আচ্ছা, এরপরে যেটা বলছে যে পরমাণুর ইলেকট্রন ঘূর্ণনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয়নি। মানে আমার হচ্ছে যে ইলেকট্রনটা ঘুরবে, ওই কক্ষপথটা কি বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে, নাকি এগুলা হচ্ছে এরকম ওই যে অরবিটালের যে শেপ গুলো আছে এরকম শেপ হবে, এই ধরনের কোনো কথাবার্তা সে বলে নাই। ঠিক আছে, মানে শক্তি স্তর উপস্তর এইগুলা নিয়ে কি এরকম কি হবে শেপ নিয়ে সে কোনো কথাবার্তা বলে নাই। এটা এখানে বলছে। আচ্ছা, লাস্টলি কি বলছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে পরিক্রমণ করবে তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। মানে সে বলছে যে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস সারাউন্ডিং ইলেকট্রন ঘুরে। তো এখন আমরা যদি চিন্তা করি সোডিয়াম, তো আমরা জানি সোডিয়ামের জন্য আমাদের হচ্ছে এরকম একটা দুইটা তিনটা শক্তি স্তর হয়। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে এটা নিয়ে সে কোনো কথাবার্তা বলেনি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। ওকে, তাহলে আমরা রাদারফোর্ড মডেলে কি কি শিখলাম? আমরা হচ্ছে স্বীকার্যগুলো শিখলাম, আচ্ছা সীমাবদ্ধতা শিখলাম। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখে নেই। আচ্ছা, প্রীতম ফালিয়া বলছে অল ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, একজন আছে নেট প্রবলেম, হ্যাঁ পরে দেখতে পারবা, সমস্যা নেই, গ্রুপেই পাবা। ওকে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই। তো আমরা জানি যে রাদারফোর্ড মডেলের পরে আমাদের যে মডেলটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোর মডেল। অ্যাকচুয়ালি রাদারফোর্ড মডেল বোর মডেল ছাড়াও কিন্তু আরো অনেক মডেল আছে, লাইক হচ্ছে বোরের সমারফিল্ড মডেল আছে, তারপর থমসনের কিসমিস পুডিং মডেল আছে, এছাড়া আরো কিছু মডেল আছে। তো ওগুলো আমাদের ইন্টারমিডিয়েটে তেমন দরকার হয় না। আর এই দুইটা মডেল হচ্ছে সবচেয়ে বেশি প্রমিনেন্ট বাকিগুলোর চেয়ে, এর জন্য আর কি এই দুইটা নিয়ে আমরা ডিসকাস করি। আচ্ছা, তো বোর পরমাণু মডেল যেটা আছে এটা হচ্ছে 1911-তে হচ্ছে রাদারফোর্ড দিল, এটা হচ্ছে 1913-তে আগেরটার আরো অ্যাডভান্স ভার্সন হিসেবে এটা আসছে। এটা 1913-তে সে উপস্থাপন করছে। তো এখানে আমাদের হচ্ছে আবার সেম 3টা স্বীকার্য দিচ্ছে আর কিছু সীমাবদ্ধতা আছে। তো স্বীকার্যগুলো আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখে ফেলি। তো ফার্স্ট যে স্বীকার্যটা দিছে এটা সে কি নিয়ে দিছে বলতেছে হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, মানে একটা পরমাণুর হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে শক্তি স্তর গুলা কিরকম কি হতে পারে সেটা নিয়ে সে হচ্ছে এখানে বলেছে। যাতে কি বলছে যে পরমাণুর যে নিউক্লিয়াস থাকে তার চারদিকে কতগুলো স্থির নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে। আচ্ছা, তাহলে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে বলতেছে কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ আছে। এই যে এইগুলো হচ্ছে আমার কক্ষপথ, এন্ড এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এক একটা নির্দিষ্ট শক্তি আছে।
নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথ আছে যাদের শক্তি হচ্ছে নির্দিষ্ট, লাইক এটা হচ্ছে ধরলাম E1, এটা হচ্ছে E2। এগুলোর মধ্যে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে ঘুরতে থাকে। তাহলে এই যে শক্তি স্তরগুলা, এই যে কক্ষপথগুলো আছে, এদেরকে আমরা বলি শক্তি স্তর বা হচ্ছে অরবিট। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো হচ্ছে বৃত্তাকার কক্ষপথ আছে যেগুলো শক্তি নির্দিষ্ট। এই কক্ষপথগুলোকে আমরা শক্তি স্তর বা অরবিট বলে থাকি। এগুলোতে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। আচ্ছা, তো এখানে এটাই বলছে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থির নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। এই কক্ষপথগুলোকে আমরা হচ্ছে শক্তি স্তর বা অরবিট বলি। তো এখানে ডেফিনেশনটা যেভাবে বলা হয়েছে ট্রাই করবে এভাবে মনে রাখতে। যদি ভুলবশত বইলা ফেলো নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্ত আছে, এগুলাকে শক্তি স্তর অরবিট বলে, তাই কিন্তু টিচার মার্কস দিবে না, ঠিক আছে? এজন্য একটু অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে হবে। আচ্ছা, এখন এই শক্তি স্তর বা অরবিট গুলাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে প্রথম স্তরের জন্য আমরা কি বলি? এন এর মান হচ্ছে 1, দ্বিতীয় স্তরে আমরা বলি এন এর মান 2, তৃতীয় স্তরে বলি এন এর মান 3, এভাবে চলতে থাকে। আচ্ছা, তাই যেখানে এন এর মান কত হচ্ছে 1 2 3 ডট ডট ডট, তাহলে এখানে দেখো 1 2 3 ডট 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 দিছে, এখানে কিন্তু থামি নেই, দ্যাট মিনস এটা কিন্তু চলতেই থাকবে। তা আমাদের অনেকে ধারণা যে শক্তি স্তর মনে হয় 7টা বা 8টার মতো হয়। অ্যাকচুয়ালি শক্তি স্তর জিনিসটাই হচ্ছে এটা কল্পনার মতো আর কি, মানে এটা কিন্তু বাস্তবে কিন্তু এরকম একদম সলিড কোনো ডিজিট কিছু এক্সিস্টেন্স নেই। তো যেহেতু এটা কাল্পনিক, তো এটা একটু মনে রাখবা যে শক্তি স্তর কিন্তু 8-এরও বেশি হতে পারে, ঠিক আছে? এটা আরো পরবর্তীতে আরো শিখবা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের যে প্রস্তাবটা আছে এটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, তো এটা কি বলছে আমরা একটু পড়ি। তো বলতেছে একটা নির্দিষ্ট শক্তি স্তরে পরমাণুর ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর n গুণিতকের সমান। আচ্ছা, তো এখানে কৌণিক ভরবেগটা অ্যাকচুয়ালি কিসের? আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এখানে ইলেকট্রন গুলা কন্টিনিউয়াসলি হচ্ছে ঘুরতেছে, তাহলে ইলেকট্রন কি সোজা পথে ঘুরতেছে না বাঁকা পথে ঘুরতেছে? যেহেতু এই বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এটার জন্য যে ভরবেগটা হবে ওটা কিন্তু তখন আর রৈখিক থাকবে না। মানে একটা বস্তু যদি এরকম হইতো এম ভরের বস্তু, সে হচ্ছে সোজা ভি বেগে সরল পথে যাচ্ছে, তাহলে তো যে ভরবেগটা হইতো এটাকে আমরা বলতাম কি রৈখিক ভরবেগ, তাই না? রৈখিক ভরবেগ, যেটাকে আমরা পি দিয়ে লিখতাম, পি ইকুয়াল টু হচ্ছে এমভি। বাট এখানে যে ইলেকট্রনটা আছে এটা কি এরকম সরল পথে যাচ্ছে না বাঁকা পথে? যেহেতু এরকম বাঁকা পথে যাচ্ছে, তখন এটার ভরবেগটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক ভরবেগ। ওকে, তাহলে এটাই বলতেছে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, এটার মানটা কেমন হতে পারে। তো সে বলতেছে এই যে আমরা কৌণিক ভরবেগকে হচ্ছে এল দিয়ে লিখতে পারি। সে বলতেছে এলটা হবে h/2π, মানে একটা ফিক্সড মান, তার হচ্ছে এন গুণিতকের সমান, ঠিক আছে? এটা কে বলছে? এটা হচ্ছে আমাদের বোর মডেলে বলছে যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π ইন্টু হচ্ছে n, বা বলতে পারি nh/2π। ওকে, তাহলে এটা আশা করি বোঝা গেছে। এখন আমরা যদি আরেকটা একটু চেক করি যে আমরা কিন্তু কৌণিক ভরবেগে আরেকটা সূত্র জানি ফিজিক্স থেকে, সেটা কি L ইকুয়াল টু mvr। এখন L ইকুয়াল টু mvr কিভাবে আসছে সেটা আমরা হালকা করে একটু বোঝার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমাদের এই যে নিউক্লিয়াস, তো এটাকে যদি আমরা কক্ষপথ বিবেচনা করি, তাহলে এইখানে আমার এই যে কেন্দ্র থেকে এই বরাবর যে দূরত্ব, এটাকে আমরা হচ্ছে ব্যাসার্ধ বলতে পারি, তাই না? তাহলে এখানে ব্যাসার্ধটা হচ্ছে r। ওকে, আর এই পয়েন্টে যদি আমার একটা m ভরের ইলেকট্রন থাকে, আমি যদি তার জন্য রৈখিক বেগ হিসাব করি, সেটা হবে এই পয়েন্টের স্পর্শক বরাবর। তাহলে এই যে এটা হচ্ছে আমার স্পর্শক বরাবর যদি ইলেকট্রনটা বিবেচনা করি, তাহলে তার জন্য এই বরাবর রৈখিক বেগ হচ্ছে v। তাহলে এই পয়েন্টে এই বরাবর ইলেকট্রনের হচ্ছে রৈখিক ভরবেগটা কত হয়? রৈখিক ভরবেগটা হবে p ইকুয়াল টু mv। তাহলে তার এই বরাবর একটা রৈখিক ভরবেগ ধরলাম, সেটা হচ্ছে p, আর এই বরাবর হচ্ছে একটা ব্যাসার্ধ আছে, সেটা হচ্ছে r। তাহলে এখন এই ব্যাসার্ধটাকে যদি আমরা ভেক্টর চিন্তা করি, যেটা হচ্ছে উপরের দিকে এই বরাবর কাজ করতেছে, আর রৈখিক ভরবেগ এটাও যদি v ভেক্টর রাশি হলে pটাও ভেক্টর হবে, এটাকে যদি ভেক্টর চিন্তা করি, তাহলে এই দুইটা ক্রস গুণন করলে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের রৈখিক ভরবেগটা পাই। তাহলে এখানে আমরা বলতে পারি L সমান হচ্ছে r ভেক্টর, আর হচ্ছে এই বরাবর যে পি ভেক্টর আছে, এই দুটো হচ্ছে ক্রস গুণফল, ঠিক আছে? তো আমরা জানি ক্রস গুণের সূত্র কি লেখা যায়, এটা আর পি সাইন থিটা। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এটা যদি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এখানে আমরা সাইন 90 বসাইতে পারি। সাইন 90 মানে হচ্ছে 1, তাহলে আমরা এল ইজ ইকুয়াল টু পাই হচ্ছে আর পি। একটু আগে আমরা কি লিখছি, পি ইকুয়াল টু হচ্ছে এমভি, তাহলে এখান থেকে আমরা পাই কি এমভি আর। এইভাবে চাইলে আমরা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র এমভি আরটা পেতে পারি।
তাহলে এখান থেকে তাহলে আমরা লিখলাম কি এল ইকুয়াল টু এম ভি আর। তাহলে এটা হচ্ছে আমার বোর্ড মডেলে বলছে, আর এটা হচ্ছে আমরা মাত্র দেখলাম যেভাবে হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করা যায়, যেটা হচ্ছে এল ইকুয়াল টু এম ভি আর। তাহলে এই দুইটা যদি পরস্পর সমান লিখি তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়? তাহলে সূত্রটা দাঁড়ায় হচ্ছে এইটা, এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। তাহলে এখানে দেখো আমরা ইন টোটালে তিনটা সূত্র শিখলাম। ওকে, একটা হচ্ছে এল ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। তাহলে এইটা আমার কখন লাগবে? যখন আমরা হচ্ছে শুধুমাত্র কৌণিক ভরবেগ বের করব। তো এটা যখন আমাকে বলবে যে একটা ইলেকট্রন হচ্ছে এনতম স্তরে আছে, তৃতীয় স্তরে বা চতুর্থ স্তরে, কৌণিক ভরবেগ কত, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, এল ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। আর আমাকে যদি এরকম বলে যে একটা ইলেকট্রন হচ্ছে এনতম স্তরে আছে, এনতম স্তরের জন্য তার ব্যাসার্ধ হচ্ছে আর, সেখানে হচ্ছে ভি রৈখিক বেগে হচ্ছে মুভ করতেছে, তাহলে তার হচ্ছে কৌণিক ভরবেগ কত, তখন আমি এই যে এল ইকুয়াল টু এম ভি আর সূত্রটা দিতে পারি। ঠিক আছে, মানে আমরা ভি এর মান জানি, আর এর মান জানি, তখন এই সূত্রটা ইউজ করব। শুধুমাত্র এন এর মান জানি, তখন এই সূত্রটা ইউজ করব। আর যদি এমন হয় আমাকে একটা ম্যাথ এরকম দিল যে একটা ইলেকট্রন হচ্ছে আর ব্যাসার্ধের একটা কক্ষপথে আছে, যেখানে সে ভি রৈখিক বেগে মুভ করতেছে, তাহলে শক্তি স্তরটা কি, মানে ভি যেন আর যেন এনটা মিসিং আছে। অথবা এরকম দিল যে একটা ইলেকট্রন তৃতীয় স্তরে আছে, তার রৈখিক বেগটা এত, ওই শক্তি স্তরের ব্যাসার্ধ কত, মানে এন যেন ভি যেন আর মিসিং আছে। এই ভি আর এন এই তিনটা ডেটা ম্যানিপুলেট করে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমরা নিচের সূত্রটা দিব। আর যদি শুধুমাত্র কৌণিক ভরবেগ বের করতে বলে তাহলে হয় প্রথমটা না হলে হচ্ছে দ্বিতীয়টা, ডিপেন্ডিং আপন কি ডেটা আছে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে কোন জিনিসটা কি বোঝায় এটা যদি আমরা একটু দেখে ফেলি। তো এখানে দেখো আমার হচ্ছে এম যেটা আছে, এমটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রনের ভর। এখানে যে এমটা আছে, ইলেকট্রনের ভর কত আমরা এটা কেজিতে মনে রাখবো, 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ভি। ভিটা কি? এনতম স্তরে ইলেকট্রনের রৈখিক বেগ, এটা কিন্তু কৌণিক বেগ না, যে আমরা স্পর্শক বরাবর যে রৈখিক বেগটা ধরি সেটা। ঠিক আছে, কৌণিক বেগ হলে এটা ওমেগা হয়ে যেত, এটা এখানে নাই। তাহলে এনতম স্তরে ইলেকট্রনের রৈখিক বেগটা হচ্ছে ভি। আর এখানে এনতম বলতেছে এটা কততম সেটা তো আমরা জানি না, তো ধরলাম এটা এনতম শক্তি স্তর। আর এনতম স্তরে যে ব্যাসার্ধ, যে কেন্দ্র থেকে যে দূরত্বটা, এই ব্যাসার্ধটা আমরা হচ্ছে বলতেছি হচ্ছে আর। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটার মানটা আবার ফিক্সড, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, তো এখানে আশা করি প্যারামিটার গুলো বোঝা গেছে। এখন এই প্যারামিটার ইউজ করে আমরা একটা দুইটা হচ্ছে প্রবলেম সলভ করব। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারো। ওকে, সবাই মনে বুঝতে পারছে কোশ্চেন নেই, তাহলে আমরা ম্যাথ চলে যাই। আচ্ছা, তো আমাদের এখানে বেশি ম্যাথ নাই, একটা দুইটা ম্যাথই আছে। এগুলো হচ্ছে তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে বসো, তোমরা যদি ক্যালকুলেটর করে ফেলো তাহলে আর কি বুঝতে ইজি হবে। আর যারা পরে করবা তারা তো পরেই করবা, বলে লাভ নেই। ওকে, চলো করে ফেলি। আচ্ছা, তো এখানে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর কোন একটি কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে। তো এখানে দেখো গতিবেগের যে ইউনিটটা আছে সেটা কি আছে, সেন্টিমিটার পার সেকেন্ড। তো অনেকটা যে মিটার পার সেকেন্ডের কাছাকাছি, তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু আমাদের কি বেগ দেওয়া, রৈখিক দেওয়া না কৌণিক দেওয়া। অবশ্যই যেহেতু মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড আছে, মানে এটা হচ্ছে রৈখিক বেগ, মানে আমাদের এটা হচ্ছে ভি এর মান দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে কক্ষপথটি আছে ওইটার ব্যাসার্ধ দেওয়া আছে, মানে একটা ইলেকট্রন এনতম কক্ষপথে আছে, এখানে হচ্ছে ব্যাসার্ধের মান মানে আর এর মান দিয়ে রাখছে, আর এখানে যে রৈখিক বেগ ভি এর মানটা দেওয়া আছে। আর জিজ্ঞেস করছে এটা হচ্ছে কোন কক্ষপথে আবর্তনশীল, মানে এন ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের কি কি প্যারামিটার আছে, বেগ আছে, রেডিয়াস আছে, ব্যাসার্ধ আছে, বলছে কোন কক্ষপথে আছে। তাহলে আমরা এই যে আর ভি এন এই রিলেভেন্ট কিন্তু একটা সূত্র একটু আগে দেখে আসছি। কি দেখছিলাম সূত্রটা, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তো এটা দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে।
তা আমরা এখানে লিখলাম আমরা জানি, আর ভার্সিটি গেলে লিখবো হচ্ছে উই নো, একই কথা আর কি। আমরা কি জানি, MPR ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই। এখান থেকে আমাদের বের করতে হবে কার ভ্যালুটা, n এর ভ্যালুটা, তাই তো? তো আমরা nটাকে যদি একা করি তাহলে কি পাবো, MVR ইজ ইন্টু 2 পাই বাই h, এটা উল্টায় গেল। এখন আমরা যদি ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই, এমটা কি ছিল, একটা ইলেকট্রনের ভর কত ছিল, 9.11 ইন্টু 10⁻⁻31। অবশ্যই এস একক বসাইতে হবে, মানে কেজিটা। আচ্ছা, আর ভি যেটা, ভিটা একটু খেয়াল করো, ভি এর এস একক কি, মিটার পার সেকেন্ড, বাট এখানে কি আছে, সেন্টিমিটার পার সেকেন্ড। তো সেন্টিমিটারকে মিটার নিতে হবে, তাহলে কি করবা, 100 দিয়ে ভাগ দিবা। তো ভাগ নিলে 10⁻⁷ আছে, এটা হয়ে যাবে 10⁵ তাহলে আমরা এখানে কত পাবো, 9.64 ইন্টু 10⁵। ওকে, তাহলে এটা কি বললাম, আমরা এটা মিটারে নিলে 100 দিয়ে ভাগ দিব, তাহলে এটা আমার হচ্ছে চলে আসবে 10⁵ মিটার পার সেকেন্ড। আচ্ছা, গেল। এরপর আসে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা একটু খেয়াল করো, 3.6 ইন্টু 10⁻⁻⁸ সেন্টিমিটার আছে। এখানেও কিন্তু এসআই একক নাই, সেন্টিমিটার আছে, মিটার নিতে হবে। এখানে হচ্ছে 100 দিয়ে ভাগ দিবা, তাহলে এখানে ব্যাসার্ধটা যদি 100 দিয়ে ভাগ দাও, এটা যেহেতু নেগেটিভ পাওয়ার, এটা কিন্তু বেড়ে যাবে, রাইট? সেটা 100 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻10। ওকে, -10 মিটার। তাহলে এই মানটা এখানে বসা দিই। আচ্ছা, আর এখানে এগুলো তো ফিক্সড ভ্যালু, পায়ের ভ্যালু হচ্ছে 3.1416, যদি এরপর অনেক ভ্যালু আছে, এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। তো এটা ক্যালকুলেট করলে হচ্ছে অ্যান্সারটা কেমন আসে, কেউ ক্যালকুলেশন করে থাকলে বলো, তাহলে আমি করি, তোমরা তো আবার অলস। আচ্ছা, এটার ভ্যালুটা আসতেছে হচ্ছে গিয়ে 2.997, আরো আসতেছে অনেক কিছু, তো আমরা লিখলাম না। তো আমরা জানি যে একটা শক্তি স্তর হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, মানে আমরা বলতে পারি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। 2.997 স্তরটা তো বলা যাবে না। তাহলে আমরা এটাকে কি করবো, যেহেতু 3-এর কাছাকাছি আছে, এটা আমরা সমান সমান হচ্ছে 3 লিখে দিব। তার মানে ইলেকট্রন হচ্ছে তৃতীয় শক্তি স্তরে আছে। তাই এর সাথে এই ম্যাথটা আমাদের শেষ, আশা করি বুঝতে পারছেন। আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে কি বলছে, বলতেছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের, বানান একটু ভুল আছে, ওকে, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এত, ইলেকট্রনটা ভরবেগ কত, কৌণিক ভরবেগ কত। তো এখানে কিন্তু দুইটা জিনিস চাইছে, ঠিক আছে? একটা বলছে হচ্ছে কি ভরবেগ, আর এটা বলছে কি কৌণিক ভরবেগ। তো এখানে একটা বললো ভরবেগ, একটা কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ তো আমরা বুঝতেই পারতেছি, দ্যাট মিন্স আমাদের কাছে কোন টার্মটা চাইছে, আমাদের চাইছে এলটা কত, বাট ভরবেগ তাইলে কোনটা চাইছে, যেহেতু এটা কৌণিক ভরবেগ বলছে, এটা ভরবেগ বলছে, তাহলে এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে আমার রৈখিক ভরবেগ চাইছে। ওকে, তো রৈখিক ভরবেগ কি ছিল, পি, বা আমরা যদি বলি এমভি, ঠিক আছে? তো দুইটা জিনিস চাইছে। আচ্ছা, তাই এখানে আমাকে বলছে চতুর্থ কক্ষপথে আছে, ফাইন। তাহলে আমরা এন এর ভ্যালু জানি হচ্ছে 4। তো এটা দিয়ে আমরা শুরুতে হচ্ছে কৌণিক ভরবেগটা বের করে ফেলি, একভাবে করলেই হয়, যেটা সুবিধা আর কি। তো ধরো আমি এখানে লিখলাম এল ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই। তাহলে আমরা কি বলছিলাম, যে এন এর ভ্যালু জানলে আমরা হচ্ছে কৌণিক ভরবেগে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা বসাইলাম 4 ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইড হচ্ছে 2 ইন্টু 3.1416।
আচ্ছা, এটার আনসারটা হচ্ছে গিয়ে 4.218 into 10 to the power minus 34। ওকে, এটা ইউনিটটা কি হবে এটা আমরা একটু দেখি। দেখো, আমরা এল এর কিন্তু একটা সূত্র পড়ে আসছে, সেটা কি এল ইকুয়াল টু এম ভি আর। তা আমরা যদি এখানে ইউনিট গুলো একটু চিন্তা করি, এম এর একক কি হয়, কেজি হয়। এরপর হচ্ছে ধরো ভি এর একক কি হয়, মিটার পার সেকেন্ড। ব্যাসার্ধ হয় হচ্ছে মিটার। তাহলে এটা ফাইনাল আউটকামটা কি আসে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, রাইট? তাহলে এটা ইউনিটটা হবে কি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি হলো। আচ্ছা, এটা আসলে তাহলে আমাদের কৌণিক ভরবেগ। আচ্ছা, এরপরে আসা হচ্ছে কোনটা লাগবে, রৈখিক ভরবেগ। ঠিক আছে, এখন দেখো, আমরা রৈখিক ভরবেগকে পি দিয়ে বলতে পারি বা হচ্ছে এম ভি দিয়ে বলতে পারি। মানে এম আর ভি এর গুণফলটাই কিন্তু রৈখিক ভরবেগ অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি এল এর যে আরেকটা সূত্র জানি, দ্যাট ইজ এল ইকুয়াল টু এম ভি আর, এখান থেকে সামহাও যদি এম ভি এর ভ্যালুটা বের করি, ওটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি পি এর মান। ঠিক আছে, তাহলে আমরা এম ভিটাকে আলাদা করে ফেলি। এম ভি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এল বাই আর। তাহলে এখানে আমরা এমভি না লিখে এটাকে পি লিখলাম, পি ইকুয়াল টু হচ্ছে এল বাই আর। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এল কোনটা, এল এজ একটু আগে যেটা বের করলাম, এটা আমরা বসিয়ে দিই 4.218 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আর ব্যাসার্ধটা আমার লাগবে, ব্যাসার্ধ আমার দেওয়া আছে, কত দেওয়া আছে ব্যাসার্ধ, 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ওকে, তাহলে এটা আমাদের কত আসবে, আসতেছে হচ্ছে আমাদের 4.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 25। আর এটা যেহেতু শুধু হচ্ছে এমভি, তাহলে এটা ইউনিটটা কি হওয়া উচিত, আমার হচ্ছে এম এর জন্য হচ্ছে হবে কেজি আর ভি এর জন্য হবে মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের বের হয়ে গেল রৈখিক ভরবেগ। তাহলে আমরা এখানে এই কোশ্চেনে রৈখিক ভরবেগটাও পেয়ে গেলাম, কৌণিক ভরবেগটাও পেয়ে গেলাম। তা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের 2 নাম্বার স্বীকার্য রিলেভেন্ট ম্যাথ। ঠিক আছে, এখন আমরা তাহলে 3 নাম্বার স্বীকার্যে চলে যাই। আচ্ছা আচ্ছা, আসফার আলী জয়েন করছে। আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা আপনার? ওকে, তো 3 নাম্বার যে স্বীকার্যটা আছে, এটা হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, তো এখানে আমরা যদি এখানে একটু ইজিলি বুঝাই, সাপোজ মনে করো আমাদের কাছে একটা সিঁড়ি আছে। ওকে, তাহলে এই সিঁড়িতে আমরা যদি হচ্ছে উপর থেকে নিচের দিকে নামি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি লাগে, একটু আরাম লাগে, তাই না? কারণ অভিকর্ষ বলের দিকে কাজ করি। তাহলে ওই হিসাবে আমরা বলতে পারি এখানে হচ্ছে আমাদের রিল্যাক্সেশন হয়, তার মানে এখানে হচ্ছে শক্তি আমাদের বিকিরণ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওই সিমিলারলি আমরা এখানে বলতেছি যে আমার হচ্ছে উচ্চ স্তর থেকে যদি নিম্ন স্তরে ইলেকট্রনকে পাঠাই, মানে একটা শক্তি স্তর আছে উচ্চ, এই উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে যদি ইলেকট্রনকে পাঠাই, তাহলে আমার এখানে শক্তি হচ্ছে বিকৃত হয় বা বের হয়। ওকে, আর যদি সিমিলারলি চিন্তা করি আমরা নিচ থেকে যদি উপরে যাই, তাহলে আমাদের হচ্ছে অভিকর্ষের বিপরীতে কাজ করা লাগে, অনেক কষ্ট লাগে। তাহলে তখন আমাদের কি হয়, শক্তি হচ্ছে শোষণ হয়। ঠিক আছে, তাহলে এখানে যখন হচ্ছে আমরা কি করব, নিম্ন থেকে উচ্চ স্তরে যাব, শক্তি তাহলে শোষিত হবে। আর যখন উচ্চ থেকে নিম্ন আসবো, শক্তি হচ্ছে বিকিরিত হবে। এই কথাটা আর কি এখানে বলছে যে পরমাণুর কোনো ইলেকট্রন যদি এক স্তর থেকে অন্য স্তরে যায় বা স্থানান্তরিত হয়, তাহলে একটা ফিক্সড পরিমাণ শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি হয় শোষিত হয়, না হলে হচ্ছে বিকিরিত হয়। ওকে, এখন কোন ক্ষেত্রে কি হয় বলতে, যদি উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসে, তাহলে শক্তি কি হবে, বিকিরণ হবে, যেটা আমরা বললাম এই যে উচ্চ থেকে নিম্ন বিকিরণ। আর যদি নিম্ন থেকে হচ্ছে উচ্চ স্তরে গমন করে, তাহলে শক্তি হচ্ছে শোষণ হবে। এখন শক্তি শোষিত হোক বা বিকিরিত হোক, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি প্রত্যেকটা শক্তি স্তরে একটা শক্তির মান থাকে। তা ধরো এইটা শক্তির মান হচ্ছে E1, এটা হচ্ছে আমাদের E2। এখানে কতটুকু শক্তি শোষিত হয়েছে এটা যদি আমরা বের করতে চাই, অলওয়েজ আমাদের শক্তির পার্থক্যটা হবে হচ্ছে গিয়ে এই যে যেটা হচ্ছে ফাইনাল যে পয়েন্টে গেছে সেটা মাইনাস যেখানে ইনিশিয়ালি ছিল, তাহলে এটা কি হবে, E2 মাইনাস হচ্ছে E1। বাট আমরা যদি বিকৃত শক্তিটা বের করতাম, তাহলে এটা আবার কি হইতো,
এটা ছিল হচ্ছে E2 তে, আসছে হচ্ছে E1 এ, তাহলে এটা হবে হচ্ছে E1 মাইনাস হচ্ছে E2। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে যে ডেইলিটা হচ্ছে ফাইনাল যে স্তরে গেছে সেই স্তরের শক্তি মাইনাস যে স্তরে আগে ছিল সেই স্তরের শক্তি। শোষিত হোক বিকিরিত হোক, হয়তো মানটা সেম আসবে, বাট প্লাস মাইনাস একটু উল্টাপাল্টা হবে, এটা মাথায় রাখবে। আর এখানে আমরা ওই জিনিসটা লিখছি যে বিকিরিত বা শোষিত শক্তির যে পরিমাণটা, ওটাকে যদি আমরা ডেইলি বা শক্তির পার্থক্য আকারে দেখাই, শক্তির স্তর শক্তির পার্থক্য, তাহলে এটা যে এই সিনারিওর জন্য যদি থিঙ্ক করি, এটার জন্য হবে E2 মাইনাস E1। বাট এই শক্তির পার্থক্যে আমরা জানি হচ্ছে শক্তির পার্থক্যের জন্য কি বের হয়, ওই যে যখন নিম্ন থেকে উচ্চ স্তরে যায় বা আবার উচ্চ থেকে নিম্ন ব্যাক করে, যাওয়া আসার পথে যে এক্সট্রা এনার্জি থাকে, এটা সে কি আকারে বের করে যায় বলছিলাম, আলো আকারে, তাই তো? তাহলে যে আলো আকারে বের করে, আলোর তো একটা কি আছে, ভ্যালু আছে, তাই তো? মানে এই যে একটা এনার্জি আছে, এই এনার্জিটা ক্যালকুলেট করার জন্য একটা সূত্র আছে, দ্যাট ইজ ডেইলি ইকুয়াল টু হচ্ছে HF। এখন এই যে ডেইলি ইকুয়াল টু HF, এটা কি বোর বলছে? বলে নাই। ওটা কোথেকে আসছে? প্লাঙ্কের সূত্র থেকে আসছে। তাহলে এখানে এফটা কি বুঝাচ্ছে? এই যে আলোটা বের হচ্ছে, এই আলোটা হচ্ছে কি করে, এভাবে ওয়েভ আকারে যায়, ঠিক আছে? তো ওয়েভ আকারে গেলে কি আমরা জানি, শব্দের যেরকম ওয়েভ আকারে গেলে তার ফ্রিকোয়েন্সি থাকে, ল্যামডা থাকে, পিরিয়ডিক টাইম থাকে, সিমিলারলি এখানে আলোর জন্য এই প্যারামিটার গুলো থাকবে। লেফটটা হচ্ছে আমার যে এখানে আলো বের হচ্ছে বা বিকিরণ বের হচ্ছে, বিকিরণের কম্পাঙ্ক। তাহলে এই যে সূত্রটা ডেইলি ইকুয়াল টু HF, এই রিলেভেন্ট ম্যাথ আমরা পরবর্তীতে করব। আপাতত আমরা একটা কনসেপ্ট পেলাম যে ইলেকট্রন যখন এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তর করে, নির্দিষ্ট পরিমাণ শক্তি হয় শোষিত হয়, নাহলে বিকিরিত হয়। দুই ক্ষেত্রে আমরা হচ্ছে আলো পাই। ওই আলোটা হচ্ছে আমরা হয় উজ্জ্বল আলো পাই, না হলে হচ্ছে অনুজ্জ্বল আলো পাই। এই আলোটা যদি শক্তি বের করতে চাই, তাহলে আমার সূত্র হচ্ছে এইটা, ডেইলি ইকুয়াল টু HF। এটার ম্যাথ আমরা পরবর্তীতে শিখবো। আচ্ছা, আশা করি এই তিনটা স্বীকার্য প্রস্তাব হচ্ছে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা জানি এই মডেলের হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, তো ফার্স্ট যে সীমাবদ্ধতাটা বলছে, এটি পরমাণু দ্বিমাত্রিক কাঠামো প্রস্তাব করেছে। মানে বোর বলতেছে একটা পরমাণু হচ্ছে 2 ডাইমেনশনাল হয়, বাট আমরা কিন্তু রাদারফোর্ড মডেলেও দেখছি একটা পরমাণু হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট। লাইক আমরা হিউম্যান বিং হচ্ছে কি 3 ডাইমেনশনাল, তাহলে আমাদের ভিতরে যে অ্যাটম আছে এটা 2D হবে, এটা কি বলা যায়? এটা কিন্তু সম্ভব না। তো এই পার্সপেক্টিভে আমরা বলতে পারি যে এটা তার একটা লিমিটেশন। আচ্ছা, এরপরে কি বলতেছে এটি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। মানে এই মডেলে এই যে বর্ণালী হতে পারে এটা নিয়ে কথাবার্তা বলছে, বাট শুধুমাত্র লিমিটেড। কোন পরমাণু নিয়ে বলছে? হাইড্রোজেন পরমাণু নিয়ে বলছে। হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। কিন্তু একাধিক ইলেকট্রন যদি চিন্তা করি, সাপোজ ধর আমি বললাম হচ্ছে আমার কাছে লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, এদের কি বর্ণালী দেখা যাবে নাকি যাবে না, এই রিলেভেন্ট কোন ইনফরমেশন এখানে হচ্ছে দেয় নাই। আচ্ছা, তো এইটা এখানে বললো। পরের লাইনটা কি বলছে, যে বোরের মতে হাইড্রোজেন বর্ণালীতে একটি বর্ণালী রেখা দেখতে পাওয়ার কথা। মানে বোর মডেলে বলছে যে আমরা হাইড্রোজেনের যে বর্ণালীটা দেখতে পারবো, এখানে যে আমরা হচ্ছে আলোটা দেখতে পারবো, এখানে আমরা হচ্ছে বর্ণ পাবো হচ্ছে একটা। কিন্তু আমরা যখন এটা হচ্ছে বাস্তবে দেখতে গেছি, আমরা দেখতেছি এখানে বর্ণ একটা না, একটার বেশি পাওয়া যায়। তাহলে বোর বলছে হাইড্রোজেন বর্ণালীতে একটা বর্ণ পাবো বা একটা কালার পাবো, বাস্তবে আমরা দেখতেছি একাধিক কালার পাওয়া যায়। তাহলে এই জায়গা হচ্ছে বোরের কথাটা আর কি ভুল, বা স্টেটমেন্টটা ভুল। আচ্ছা, পরেরটা কি বলছে, যে এই মডেলে অনুসারে ইলেকট্রন শুধুমাত্র হচ্ছে কণা ধর্ম আছে। মানে এই মডেলে বলতেছে যে পরমাণু হচ্ছে তৈরি করা হয় কিছু কণা দিয়ে, এগুলো হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। মানে এখানে ইলেকট্রনকে হচ্ছে পার্টিকেল হিসেবে থিঙ্ক করছে। বাট ডি ব্রগলি, একজন বিজ্ঞানী, সে দেখিয়েছেন যে ইলেকট্রন অ্যাকচুয়ালি কণা ধর্মটাও আছে, আবার সে একই সাথে ওয়েবের মতো আচরণ করতে পারে। ঠিক আছে, তাহলে ডি ব্রগলি বলছে ইলেকট্রনের দুইটা নেচার হয়, বাট বোর বলছে শুধু হচ্ছে কণা নেচার হয়। তাহলে এখানে একটা লিমিটেশন রয়ে গেছে। আচ্ছা, আর লাস্টে যেটা একটা লিমিটেশন আছে সেটা কি বলতেছে, এই যে আমরা যে সূত্রটা একটু আগে দেখছিলাম mv=nh/2π, এই সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম হয়েছে বা কেন হয়েছে, এটা নিয়ে এলাবোরেট ব্যাখ্যা ছাড়া এই সূত্রটা সে হচ্ছে প্রকাশ করছে। এটা তার হচ্ছে আরেকটা লিমিটেশন। এই ছিল আমাদের বোর মডেলের লিমিটেশনস। তো আশা করি এগুলা একটু বুঝতে পারছো। এগুলো অ্যাকচুয়ালি তোমরা 9-10 অলরেডি পড়ে ফেলছো, তা আমরা অনেকটা রিভিশন ক্লাসের মতো আর কি করে ফেললাম। তো আপনাদের 9-10 একটা কমন কোশ্চেন আসতো, সেটা কি, যে বোর মডেল রাদারফোর্ড মডেলের মধ্যে তুলনামূলক পার্থক্য করো, এন্ড কোনটা হচ্ছে বেশি ভালো এটা হচ্ছে বলো। তারপরে ইন্টারমিডিয়েটে এই কোশ্চেনটা এসে থাকে মাঝে মধ্যে, আই ওন্ট সে যে সবসময় আসে ফ্রিকুয়েন্টলি। তো এর জন্য আপনারা এটা পড়ে ফেলবেন।
তো এটা এখন কিভাবে পড়বেন, আপনারা হচ্ছে ওই যে একটু পার্থক্যের মতো করবেন, মানে একটা ছক করে বাম সাইডে হচ্ছে রাদারফোর্ড মডেলে কি কি দিক আছে ইউনিক সেটা লিখলেন, তারপর বোর মডেল কি কি ইউনিক দিক আছে সেটা লিখলেন, দুইটা পার্থক্য করে দেন হচ্ছে এক্সপ্লেন করবেন কোনটা ভালো কোনটা খারাপ। এটাই হচ্ছে আপনাদের হচ্ছে একটা বাড়ির কাজ, ঠিক আছে? যে রাদারফোর্ড বোর মডেলের মধ্যে তুলনা করবা এবং কোনটা অধিক গ্রহণযোগ্য সেটা হচ্ছে ব্যাখ্যা করবা। এই ছিল আজকে আমাদের লেকচার 1-এর ক্লাসের বিষয়বস্তু। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আর যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো হচ্ছে ওগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া। ওকে, কারো এই পর্যন্ত এখন কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। খোদা হাফেজ।